হচ্ছে? ঠিক আছে, দেখ তোরা বের কর নর্থ আমেরিকা। বইটা নিয়ে নে। বইটা কোথায়? বইটা দিলাম, এই যে বইটা নিয়ে নে, ধর নর্থ আমেরিকা। নর্থ আমেরিকা একদম বেসিক থেকে শুরু করবো, ঠিক আছে? কারণ আমি যা বললাম এর আগে তুই বুঝতে পারলি না, একদম বেসিক থেকে শুরু কর। নর্থ আমেরিকা বা উত্তর আমেরিকা একটা হচ্ছে মহাদেশ। কি এটা? একটা মহাদেশ। একটা কি মহাদেশ, ইংরেজিতে একটা আমরা বলি কন্টিনেন্ট। কি বলি? কন্টিনেন্ট। ঠিক আছে, মেন বিষয়টাতে আই যে আমাদের পৃথিবীতে কয়টা মহাদেশ? আমাদের পৃথিবীতে কয়টা মহাদেশ? হ্যাঁ, কটা? কটা? 7টা। কটা মহাদেশ? কি কি বলতো? একবার দেখে লজ্জা করে গে, সত্যি। ওকে একবার পা ধোয়া জলটা খাবাস। তুই কোন ক্লাস রে? 5-এ পড়ে। তোরা কোথায় পড়িস ঢাড়াগুলো? 8-এ। 7। 7টা কটা আছে মহাদেশ আর 5টা আছে মহাসাগর। 7টা মহাদেশ, 5টা মহাসাগর। 7টা মহাদেশ কি আগে দেখ। নর্থ আমেরিকা, আরেকটা হচ্ছে সাউথ আমেরিকা। নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, দুটো আমেরিকা চলে গেল। 3 নম্বরে আছে আমাদের এশিয়া। 4 নম্বরে ইউরোপ। কথাটা ইউরোপ না, ইউরোপ। ইউরোপ। 5 নম্বরে আমাদের কি আছে বলতো? অ্যান্টার্কটিকা। আর বল। বল, তোকে বলতে হবে তো। নর্থ আমেরিকা আছে, সাউথ আমেরিকা আছে, এশিয়ার পাশে ইউরোপ আছে, অ্যান্টার্কটিকা আছে। আচ্ছা, তোকে হিন্ট দিচ্ছি। পৃথিবীর এমন একটা মহাদেশ যেখান থেকে মানুষের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়। আফ্রিকা। ঠিক আছে, আর 7 নম্বরে হচ্ছে আমাদের ওশিয়ানিয়া। ওশিয়ানিয়া। ঠিক আছে, আচ্ছা দেখ, এশিয়া তোরা পড়ে নিয়েছিস। এশিয়া হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মহাদেশ, ঠিক আছে? তো সব থেকে বড়, সব থেকে বড় মহাদেশ কি? এশিয়া। সব থেকে উন্নত মহাদেশ ইউরোপ। উন্নত মহাদেশ কেন বলা হয়? এই ইউরোপই হচ্ছে সেই দেশ যেখান থেকে কলোনাইজাররা আমাদের দেশের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল। কলোনাইজার্স, এই কথাটা তোরা শুনেছিস? কলোনাইজার। কলোনাইজার কথার অর্থ হচ্ছে উপনিবেশকারী। এবার বাংলাতে একটু কঠিন হয়ে গেল। কলোনাইজার কথার এমন অর্থ হচ্ছে যে কলোনি তৈরি করে। কলোনি তৈরি করে মানে কি? কলোনাইজাররা হচ্ছে সেই মুষ্টিমেয় হাতে গোনা কয়েকজন যারা গোটা পৃথিবীটাকে শাসন করবে। কথা বোঝা গেল? মানে ধরে নে এরা ভারতবর্ষে যে এসছিল কলোনাইজাররা, মানে ধর ব্রিটেন, ফ্রান্স, ইংল্যান্ড, তারপর অস্ট্রিয়া, ঠিক আছে? এর পাশাপাশি তোর আরও ধরে নে, যে আমি বলেছিলাম না 4টা দেশ নিয়ে আমাদের বর্তমানকালে গ্রেট ব্রিটেন। 4টা দেশ কি কি? ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, আর এটা কি? ওয়েলস। ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস। ইভেন এমন একটা টাইম ছিল যখন ইংল্যান্ড আয়ারল্যান্ডকে দখল করেছিল। ওটার জন্য আয়ারল্যান্ড এখন 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে ইস্ট পার্ট, একটা হচ্ছে ওয়েস্ট পার্ট। যে দিকটা ইংল্যান্ডের কাছাকাছি, ম্যাপ দেখলে আমরা বুঝতে পারবো যে দিকটা, অর্থাৎ এই দিকটা যদি ইংল্যান্ডের কাছাকাছি হয়, এই দিকটা ইংল্যান্ডের প্রভাব বিরাট। এই জায়গাটা পুরোপুরি একদম ওয়েস্টার্নাইজড করা হয়েছে, কিংবা বলা যেতে পারে এই জায়গাটা হচ্ছে পুরোপুরি ইংল্যান্ডের যে কালচার সেটাকে ফলো করে। বাট ওয়ারেস অন দ্য আদার হ্যান্ড দ্য অপোজিট সাইড, এই জায়গাটা যেটা গ্রিন স্পট, যেটা এই জায়গাটা কিন্তু আয়ারল্যান্ড নিজস্ব তার যে ঐতিহ্য বা কালচার সেটাকে বহন করে চলে। আমি তোদেরকে যখন ইংরেজি পড়াচ্ছিলাম আমি বলেছিলাম দ্য আয়ারল্যান্ড ইজ নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ ফেরি টেলস। মারমেড যে উৎপত্তিটা, কিংবা ধর বিভিন্ন ফেরি যে আমরা পাই, 90% কোথা থেকে এসছে?
আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড ইজ নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ ফেরি টেলস। আমরা মারমেডের ব্যাপারে পেয়েছি, তাই কি না? মারমেডরা কী করে জানিসই, মারমেডরা দেখতে সুন্দর, তার সেডিউস করে এবং পরবর্তীকালে যে ওদের কাছে যায় তাকে মেরে ফেলে। ঠিক আছে, বেসিক্যালি দে আর ম্যান ইটার্স। ম্যান ইটার্স মানে বুঝতে পারছিস, মানুষ খেকো। কিন্তু যে যদি ধর তুই একটা মানুষ আর তুই কোনো একটা মানুষ খাস, তোকে কী বলা হবে? ক্যানিবাল। কী বলা হবে? ক্যানিবালস, ক্যানিবালিজম, একেও বলা হয় ক্যানিবালিজম। মানে মানুষ, আফ্রিকার এমন কয়েকটা উপজাতি আছে, আফ্রিকার এমন কয়েক উপজাতি আছে, কিংবা শুধু আফ্রিকা না, পৃথিবীর এমন এমন পরিত্যক্ত আইল্যান্ডস, যে আইল্যান্ডগুলোতে মানুষ এখনও সেরকমভাবে উন্নত হয়নি, সেই জায়গাতে ওরা বাইরের কোনো কাউকে ঢুকতে দেয় না, এবং যদি ঢুকে ওটা ওদের কাছে অতিথি না, ওরা ওদের কাছে খাদ্য, খাওয়া। যেমন আমার এই দ্বীপটার নাম মনে পড়ছে না, এমন একটা পরিত্যক্ত দ্বীপ আছে যেখানে একটা মানে খ্রিস্টান মিশনারি গেছিলো যে আমরা ইয়ে করব, মানে ধর্ম প্রচার করব। ও বলছে আয় ধর্ম প্রচার করতে গিয়ে তো ভগবান লাগে, তোকে ভগবানের কাছে পাঠিয়ে দিচ্ছি। না না না, আন্দামান নিকোবর না। আন্দামান নিকোবরে যারা রয়েছে তাদেরকে বলে জারোয়া প্রজাতি, কিন্তু জারোয়া প্রজাতিও কিন্তু মানে মানুষের সাথে সেরকমভাবে মিশে না, কিন্তু দে আর নট ক্যানিবালস, ক্যানিবালস না তারা। কিন্তু আফ্রিকাতে, বিশেষ করে আফ্রিকা সহ এমন অন্যান্য জায়গা আছে যেখানে ক্যানিবালিজম চলে। আফ্রিকার পাশাপাশি অনেক জায়গা আছে যেখানে ক্যানিবালিজম খুব হাই রেটে চলে। ঠিক আছে, যেমন আমাদের নাগাল্যান্ড, নাগাল্যান্ড না, নাগাল্যান্ড ম্যানিটার্স না, ম্যানিটার্স না, কথাটা শোন না, ওখানে যেটা তোরা দেখতে পাচ্ছিস ওটাকে বলে হেড হান্টার্স। হেড হান্টার্স মানে যে, মানে ধর হেডকে হান্টিং করে, হেড মানে মাথা, হেড হান্টার্স। নাগাল্যান্ডকে বলা হয় হেড হান্টিংয়ের দেশ, হেড হান্টার্স। তারা বিভিন্ন পশু পাখির ওই হেডগুলাকে নিয়ে তারা ওই বিভিন্ন, ওটা ওদের কাছে একটা শোপিস টাইপের, ওটা হেড কেটে রাখা, ওদেরকে বলা হয় দ্য ল্যান্ড অফ হেড হান্টার্স। নাগাল্যান্ডকে এটা বলা হয় কারণ নাগাল্যান্ডে হেড হান্টার্স যেটা, এটা হচ্ছে এক প্রকারের আদিবাসী। এই আদিবাসীরা কিন্তু তাদের ট্র্যাডিশন এখনও ফলো করে আসছে, তারা হেড হান্টার, হেড হান্টিং করে ওরা, কিন্তু তারা ক্যানিবালস না, ক্যানিবালস না। নাগাল্যান্ড আমাদের দেশে না, নাগাল্যান্ড বলতে গেলে আগের থেকে এখন অনেক উন্নত। নাগাল্যান্ড কি হেড হান্টার্স বা ক্যানিবালিজম, হ্যাঁ বিরাট সত্যি। ক্যানিবালিজম এখন বলতে গেলে আমরা খবর পাই না, কিন্তু ক্যানিবালিজম সব মানে কি বলবো, যে মানুষ যেখানে খাবারের অভাব, যেখানে মানুষ চিকিৎসা পায় না, যেখানে মানুষের খাদ্যাভাবে বিরাট প্রবলেম, সেই জায়গাতে মানুষ একে অপরকে খেতে বাধ্য। কেউ ধর মরে গেল, ওকে খেয়ে নিল, ক্যানিবালিজম চলে। তো ক্যানিবালিজম যে একদম কি বলবো যে ছিছি ব্যাপার ওরকম না আমাদের। আচ্ছা আমি একটা কথা বলছি, তোরা জানিস কি আমাদের দেশে যারা অঘরী সাধু আছে, অঘরী তান্ত্রিক যারা, তারাও কিন্তু মানে চিমটা দিয়ে মরদেহের যে পুড়ছে, যে মাংসটা, যে মরদেহটা পুড়ছে, ওখান থেকে চিমটা মেরে মাংস তুলে খায় মরদেহ থেকে। হ্যাঁ, ওটাই ওদের খাদ্য। হ্যালো, এবার কথাটা হচ্ছে যে ফিরে আসি আবার। আচ্ছা, এশিয়ার সব থেকে বড়, সব থেকে উন্নত কি মহাদেশ? ইউরোপ। আচ্ছা, কলোনাইজারদের ব্যাপারে কথা বলছিলাম, হঠাৎ করে হেড হান্টার্স বা ইসে চলে গেলাম। কলোনি কারা স্থাপন করে? যারা পাওয়ারফুল। যেমন ভারতে মাত্র 2000 জন ব্রিটিশ কিন্তু 2 লাখ লোককে গোলাম বানিয়েছিল। 2000 জন ব্রিটিশ। আজকে যদি এই 2 লক্ষ মানুষ এই 2000 জনকে যদি তাড়া করে মারে, পারবে না? পারবে। কিন্তু কেন, ওয়াই ইট টুক 190 ইয়ার্স টু গেট দ্য ইন্ডিপেন্ডেন্স? কেন? মাইন্ডসেট, মাইন্ডসেট। আর তার পাশাপাশি এরা ছিল উন্নত। উন্নত মানে এদের কাছে প্রপার ছিল অস্ত্র শস্ত্র, প্রপার হাতিয়ার। যেমন এদের কাছে বন্দুক ছিল, সবচেয়ে বড় কথা এদের কাছে কী ছিল? বন্দুক। তোর ধরে নে তোর কাছে হাতে তরোয়াল আছে, কিন্তু কেউ 2 জন থেকে বন্দুক, তুই তরোয়ালে তখনই মারতে পারবি যখন তোর কাছে আসবে। কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, যদি তোর হাতে বন্দুক থাকে তুই কিন্তু 10 মিটার দূর থেকেও মারতে পারবি। ও আস্তে আস্তে তুই ওকে মেরে দিবি, তার আশেপাশে 4 জনকে মেরে দিবি। তো এখানে কি মানুষের কাছে কি স্ট্রেংথ বেশি ম্যাটার করে নাকি তোর উন্নতি? উন্নতি। যে মানুষ যত বেশি ইন্টেলিজেন্ট সে তত বেশি রাজত্ব করতে পারবে। ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়। শিল্প বিপ্লব মানে ইন্ডাস্ট্রি এত পরিমাণে আসে যে ওখানে মানুষের জিনিসপত্রের দাম কিন্তু কমে যায়। যেমন আমি তোদেরকে আগের দিনও একটা কথা বলেছিলাম মার্কেট ব্যাপারে, মনে কর যে কথাটা, আজকে আমাদের দেশে যারা তাঁত শিল্পী রয়েছে বা যারা কাপড় বুনে, ঠিক আছে, একদিনে ধর তারা 4টা কাপড় বানাচ্ছে,
কিন্তু ওয়ারেস অন দ্য আদার হ্যান্ড ইংল্যান্ডে অলরেডি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লব হয়ে গেছে, তারা একদিনে 200টা কাপড় বানায়। এই 4টা কাপড়ের প্রত্যেকটা দাম, এক একটার দাম ধরে নে 400 টাকা। কিন্তু যেহেতু 200টা কাপড় একবারে বাড়াচ্ছে, বাল্ক কোয়ান্টিটিতে বাড়াচ্ছে, তারা এক একটা কাপড়ের দাম 400 টাকা, 4 1600 টাকা। তাহলে কিন্তু এখানে যদি একটার দাম করে 200টা কাপড় বানাচ্ছে একদিনে, আর যদি একটার দাম এরা যদি 50 টাকাও রাখে, 50 টাকা না ধরে নে, যদি এটার দাম 100 টাকাও রাখে, তাও কিন্তু এটার থেকে সস্তা। কারণ এটা একটার দাম 400 টাকা আর এটা একটার দাম 100 টাকা। মানুষ কোনটা কিনবে? কোনটা কিনবে? ইংল্যান্ডের কাপড় কিনবে। ইংল্যান্ডের কাপড় কেন কিনবে? প্রথম কথা, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে মানে ওখানে মেশিন এসছে। যদি মেশিন এসে থাকে, প্রথমত হিউম্যানদের থেকে তাড়াতাড়ি কাজ করবে। দ্বিতীয় কথা, বিরাট পরিমাণ উৎপাদন করবে। যদি উৎপাদন বেশি করে, তাহলে যদি একটু এমআরপিটা কমও রাখলো কিন্তু জিনিস বেশি পরিমাণে বিক্রি করলো, তাহলে তাদের কি হবে বলতো? লাভটা বেশি হবে। যেমন তুই ধরে নে, একটা কাপড় তুই 400 টাকায় বিক্রি করছিস, তাহলে 4টা কাপড় যদি বিক্রি করিস তাহলে 1600 টাকা। ও ধর দিনে 200টা কাপড় তৈরি করছে, একটা কাপড়ের দাম রাখছে 100 টাকা। দিনে ধরো 200টা কাপড় তৈরি হলো, 200টা কাপড় বিক্রিই হলো না, ঠিক আছে, ওর বিক্রি হচ্ছে 50টা কাপড়। ধর 150টা কাপড় আর বিক্রি হলো না, পরের দিনের জন্য থেকে গেল 50টা কাপড় একদিনে বিক্রি হলো, আর একদিনের 4টা কাপড় বিক্রি হলো, কত হলো? 1600। কিন্তু এর 50টা কাপড় বিক্রি হলো কত টাকা করে? 50 × 100 কত হচ্ছে? কার লাভের পরিমাণ বেশি, এটার না এটার? এটার লাভের পরিমাণ বেশি, এটার লাভের পরিমাণ বেশি। কারণ ভালো করে দেখ কেন লাভের পরিমাণ বেশি। এখানে 5000 টাকা একদিনে কামাচ্ছে, এখানে কত কামাচ্ছে? 1600 টাকা। 400 টাকা করে বিক্রি করছে, কারণ ওই 4টা কাপড়ই ওরা দিনে বানাচ্ছে, ওরা বাল্ক কোয়ান্টিটিতে বানাচ্ছে না। সাপোজ আমি কথা বলছি, আজকে আমরা বলি হোলসেল মার্কেট, তাই কি না? হোলসেল মার্কেটে আমরা কেন বলি? কথাটা হচ্ছে যা জিনিস আছে সবটিকে একসাথে নিয়ে নেবো আমরা, ওর জন্য ওটা হোলসেল মার্কেট। আজকে যদি আমরা একটা বিস্কুটের প্যাকেট 5 টাকায় নিই, তাই কি না? সাপোজ, খুব সহজ উদাহরণ দিচ্ছি, কিন্তু হোলসেল মার্কেটে গিয়ে যদি আমরা গোটা বিস্কুটের কার্টুনটা উঠাই, সেখানে ধর 100 প্যাকেট বিস্কুট থাকলো, অনেকগুলো ফ্রি থাকে, তো ধরে নে ওইটার দাম আমার 250 টাকা পড়বে। কিন্তু যদি আমি প্যাকেট খুলে খুলে 100 টাকায় কোনো মুদিখানার দোকান থেকে ধর আমি 100 প্যাকেট বিস্কুট নিলাম, একটার দাম 5 টাকা, তাহলে 100টার দাম কত হবে? 500 টাকা। 500 টাকা। কিন্তু এখানে ধর 100টা বিস্কুট নিচ্ছি, কিন্তু গোটা কার্টুন সমেত এখন হোলসেল মার্কেট থেকে উঠাচ্ছি, দাম নিচ্ছে 250 টাকা, মানে এক একটার দাম কত বললো? 2 টাকা 50 পয়সা করে। তো বাল্ক কোয়ান্টিটিতে যখন আমার কোনো কিছু প্রডিউস হয় কিংবা আমি যখন কোনো সেল করি, অটোমেটিক কী হয় দেখ, হয়তো প্রতি আইটেমের উপর আমার রুপিসটা কমে যায়, প্রতি আইটেমের উপর যে আমার এমআরপি বা ম্যাক্সিমাম রিটেল প্রাইস সেটা কমে যায়, কিন্তু যেহেতু বাল্ক কোয়ান্টিটিতে বিক্রি হয় আমার কিন্তু লাভের পরিমাণ বেড়ে যায়। কথা বোঝা গেলো? যত বাল্ক কোয়ান্টিটিতে বিক্রি করবো লাভের পরিমাণ বাড়বে। যেমন এখানে ধর একটা কাপড় 400 টাকায়, 4টা কাপড় 1600 টাকায়, কিন্তু এই কত কাপড় তৈরি করছে একদিনে? 200। সেল করছে কত? 50। আর 150টা তাহলে উঠিয়ে রেখে দিয়েছে যে পরের দিন সেল করব। তো 50টা কাপড় করে ওর যদি একদিনে 5000 টাকা ইনকাম হয়, তাহলে 5000 বেশি না 1600 বেশি? 5000। তাহলে এটা ব্রিটিশরা বানাচ্ছে আর এটা বানাচ্ছে ইন্ডিয়ানসরা, ঠিক আছে? এবার একটা কথা শোন, ব্রিটিশারদের লোক দেখ, তাহলে একটা কাপড়ের দাম কত এখানে বলেছে? 100, আর এখানে একটা কাপড়ের দাম কত? তুই কোনটা কিনবি? যদি তোকে আমি সহজ কথা বলি, 100 টাকা দাম একটা, 90% মানুষ আমাদের 100 টাকা জিনিসটা কিনবে, 100 টাকার জিনিসটাই কিনবে। এবার ধরে 99% লোক কী কিনবে? 100 টাকার জিনিসটা। এবার কিনবে কেন? এর পিছনে কারণ, 400 টাকার কাপড় যেটা, এটা প্রথমত দাম বেশি, দ্বিতীয় কথা এটা হাতে বোনা। হাতে বোনা, তো হাতে বোনা থাকলে হাতে বোনার কোয়ালিটি আর মেশিনে তৈরি করা কোয়ালিটির পার্থক্য থাকবে। কোনটা বেটার হবে, হাতে বোনা না মেশিনে করা? মেশিনে করা। মেশিনে করা বেশি হবে। মেশিন, আজকে তুই ধর একটা হাতে সেলাই করছিস আর মেশিনে ধার ধার করে চালাচ্ছিস, কোনটা ভালো সেলাই হবে, মেশিন না হাতে? মেশিনে। এক্স্যাক্টলি। কাপড় ওই টাইপেরই, কাপড় তো বুনতে হয়, সুতার পর সুতা লাগিয়ে কাপড় বুনতে হয়। যখন আমি কাপড় বুনছি ওই জায়গাটাতে আমার কী গিয়ে দাঁড়াচ্ছে, যে যদি সেলাই মেশিনে আমার কাপড়টা করি, কাপড়টা আমার বেশ ভালো থাকবে। দ্বিতীয় কথা, যেহেতু বিরাট পরিমাণে করছি, তো আমি এটার দাম যদি 150 টাকাও রাখি তাও আমার লাভ আছে, আমি যদি এটার দাম 200 টাকা রাখি তাও আমার লাভ আছে। মোট কথা আমার 400 টাকা থেকে কম রাখতে হবে। কেন কম রাখতে হবে? কারণ আমাকে মার্কেটটা দখল করতে হবে।
মার্কেট দখল মানে আমাকে কাস্টমারকে নিজের দিকে টানতে হবে, যত আমি কাস্টমার টানতে পারবো তত আমার লাভ। যেমন ধরে না মাছ বাজারে গেল কেউ, ঠিক আছে, মাছ বাজারে গিয়ে হঠাৎ একটা লোক, ধর তোর বাবা মাছ বাজারে গেছে, মাছ বাজারে গিয়ে একটা বড় রুই পছন্দ হয়েছে, রুইটার দাম ধরে নে 500 টাকা, দামাদামি চড়বে, তোর বাবা বলে কত দিব, দাদা দেন, কত দিবেন, 500 মতো, 490 টাকা, 300 টাকা হবে না, কত, 450। এইভাবে করে একটা ওরা নির্দিষ্ট বার্গেনিংয়ে আসবে। তোর বাবাও ধরে নে বললো যে আমি 380 টাকা দিব, আর ওই দোকানদারও বললো ঠিক আছে দাদা 380 টাকাতে আপনি ডান করুন, আপনি নিয়ে যান। তো ও 500 টাকার মালটা নিচে নামালো, আর এও তোর বাবাও কি করলো, 300 টাকার যে দামটা ওটা উপরে বাড়ালো। দুজনে গিয়ে এমন একটা পয়েন্টে আসলো যে পয়েন্টে এও দিবে ও নেবে, তাই কি না? এরকমই হয় বাজারে। কিন্তু লোকে যদি মার্কেট ধরতে হয়, কেউ ধর 380 টাকাতে দিল, পাশেই ধর অর্ণা বসেছে, ঠিক আছে, ডেকে না, এই শুনেন শুনেন, কি 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 380, তো আপনাকে আমি 320 টাকায় মাছ দিব। যদি ওকে 320 টাকায় মাছ দেয়, তো লোক, তোর বাবা যদি বাজারে যায় তো 380 টাকার মাছ কিনবে না 320 টাকার মাছ কিনবে? 320 টাকার মাছ। হ্যাঁ, এবার লোকটা কি বলে, আপনি ছিলেন বলেই কিন্তু দিলাম, অন্য কাউকে দিব না, তাই না? তোর বাবার সাথে কি যে, হ্যাঁ তোর বাবার সাথে কি যে ওর এমন সম্পর্ক আছে যে ও তোকে 320তে দিলে, এটা বলা যায় না? এটা করে, এটা করে, এটাই হচ্ছে মার্কেট ক্যাপচারিং। একেই বলে মার্কেট ক্যাপচারিং, যে আমাকে নিজের একটু, আমি হয়তো লস করলাম, কিন্তু ওই এবার আমার কি, ওই গ্রাহকটা বেঁধে গেল, ওকে যদি আমি 2-3 বার ডিসকাউন্ট দিয়ে দিই, আর তারপরে যদি ওই দোকানেই আসবে, দিয়ে বিরাট একবার চুনা লাগাবো, যে চুনাটা লাগাবো সেটা মানে আমার সব কিছু রিকভার হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে মার্কেট স্ট্র্যাটেজি, ঠিক আছে? দোকানদার এগুলো করে, ঠিক আছে, দোকানদার করেই, যে প্রথম থেকে একটু একটু কম দাম, যেই ওর কাছে চলে আসলো, যে ওর কাছে মানে ওর কাছে সবচেয়ে কম দাম পাবো, হ্যাঁ, ওর পাশের দোকানে হয়তো কেউ একজন নতুন দোকানদার খুলেছে, ওকে 300 টাকাতে দিবে, 320 টাকার মালটা ওকে 300 টাকাতে দিবে, তাও এটার উপরেই থাকবে, কারণ এর উপরে ট্রাস্ট চলে এসছে, যে না আমি ওকে বিশ্বাস করি, ওর কাছ থেকেই আমি জিনিসটা নেব। এটা হয়। যেমন এটা ব্র্যান্ডেডের ক্ষেত্রে হয়, ব্র্যান্ড, ব্র্যান্ড ভ্যালু যেটাকে আমরা বলি ব্র্যান্ড। আজকে আমাকে বল, লোকজন যখনই দেখে ব্র্যান্ড দেখে কেন কিনে? আমি জামা কাপড়ের কথা ছেড়ে দিলাম, কোনো ইলেকট্রনিক জিনিস, সে যতই বড় চাইনিজ মার্কেট হোক, কোনো দামি জিনিস তুই কিন্তু নন ব্র্যান্ডেড কিনবি না। যেখানে তুই 50,000 টাকা দিয়ে একটা এসি কিনবি, তুই কি ওখানে ধরে নে কোনো একটা ধর নাম বল, ধর শ্যামল, শ্যামল কোম্পানির এসি 30,000 টাকা, তুই নিবি? কিন্তু ওখানে তো ভোল্টাসের বিক্রি হচ্ছে, ব্লু স্টার, ভোল্টাস, ডাইকিন, হ্যাঁ, ক্যারিয়ার, এইসব এসি বিক্রি হচ্ছে, এটার দাম 30,000, আর এটার দাম ধরে নে 60,000 টাকা, প্রায় দুগুণ দাম। কিন্তু তুই কি ভাবছিস আমি 30,000 টাকা তো খরচা করছি, কিন্তু এটাতে গ্যারেন্টি নাই, শ্যামলেরটাতে গ্যারেন্টি নেই। শ্যামল 3 দিন পরও খারাপ হতে পারে, 30 বছর পরও খারাপ হতে পারে, 3 বছর পরও খারাপ হতে পারে। এবার এবার ব্যাপারটা হচ্ছে যে তুই যখন দেখবি যে না আমি কোনো ইলেকট্রনিক জিনিস, বিশেষ করে ইলেকট্রনিক বাজারে, যে আমরা এমন কোনো জিনিস নেবো যেটা আমার দীর্ঘকাল চলবে, আমরা কিন্তু একটু বেশি দাম দিয়েই জিনিসটা নিই, একটু টাকা বেশি লাগুক কিন্তু জিনিসটা আমার যাতে ভালো হয়, এটা আমাদের মেন ধারণা। ওটার জন্য আমরা কি করি, যত জিনিস ফিনিস দেখবো আমরা, যত কি বলবো হাই ডিমান্ড, ফোন নিতে গেলি, ঠিক আছে, তুই কি সেই ফোনটা নিবি? ধর একটা কোনো আলতু ফালতু কোম্পানির ফোন আছে, ওই ফোনটা কি তুই নিবি? নিবি না। এই দাঁড়া, কিন্তু ওই জায়গাটাতেই ধরে নে একটা স্যামসাংয়ের ফোন আছে, তুই কোনটা নিবি? তাই কি না? কিন্তু হ্যাঁ, যার পকেটে টাকা নাই, যে দিন আনে দিন খায়, তার কাছে 30 ওই কম দামিটাই ম্যাটার করে। কিন্তু যদি আমাদের পকেটে একটু টাকা থাকে, আমরা একটু ভালো জিনিসটাই নিই, তাই কি না? ওগুলো একটা আলাদা মার্কেট স্ট্র্যাটেজি, কারণ কি ওরা ব্র্যান্ড ভ্যালু তৈরি করেছে, গত 30 বছর ধরে ওরা মার্কেটে সাপ্লাই দিচ্ছে, ওদের একটা ভ্যালু আছে। যেমন ধরে না আজকে দিশার বাবা যে কাজটা করে, ঠিক আছে, ওই ফিল্ডে যদি আমি নামি, ঠিক আছে, আমি পারবো না। দিশার বাবা যে পরিমাণে ব্যবসা জানে, আমি যদি ওই ফিল্ডে নামি, যেমন ওর বাবা ধর ফার্নিচারের কাজ করে, ফার্নিচারের দোকান আছে না, শোরুম, আমিও পাশের দিশার বাবার দোকানের পাশে ফার্নিচারের শোরুম লাগালাম, আমার গ্রাহক আসতে পারে, হয়তো 2-1টা গ্রাহক কি করবে, দিশার বাবার দোকান থেকে আমার দোকানে আসবে,
কিন্তু যদি 100 জন ওর কাস্টমার থাকে, ওর মধ্যে থেকে 90 জনই ওর বাবার কাছ থেকেই নেবে, আমার কাছ থেকে নিতে ভয় পাবে। কেন? বাই চান্স যদি আমার যদি ফ্রড মাল দিয়ে দিই, বাই চান্স যদি আমি যদি পোকা খাওয়া মাল দিয়ে দিই, হ্যাঁ ধর কাঠের জিনিস বিক্রি করছি, পোকা খাবার উই খাওয়া মাল দিয়ে দিলাম, তো আমার কি, আমার পরে লোকে সেরকমভাবে ট্রাস্ট করবে না। হ্যাঁ তোর বাবার বিজনেস হয়তো মার খাবে, কিন্তু একটা জিনিস যে ওই রকমভাবে তোর বাবার কিন্তু রেপুটেশন যাবে না, কিন্তু আমাকে রেপুটেশন ক্রিয়েট করতে এখনও 20 বছর লাগবে, তাই না? ওই রকম জিনিস। আচ্ছা, তো কলোনাইজার যারা ছিল ওরা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে কী করে, বসতি স্থাপন করে এবং ধীরে ধীরে ওদের সমস্ত শাসন ক্ষমতা নিজের হাতে ন্যস্ত করে নেয়। যেমন আমাদের ইন্ডিয়াতে হয়েছিল, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে হয়েছিল গোটাটা বলা যেতে পারে। চীনে কিন্তু পারেনি। চীনে আজ পর্যন্ত কোনো কলোনাইজার গিয়ে কোনো কিছু দখল করতে পারেনি, ঠিক আছে? ওটার জন্য চীন কিন্তু আমাদের থেকে হাইলি ডেভেলপ কান্ট্রি। নাও চায়না হ্যাজ বিকাম দ্য প্রোডাকশন হাব অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, ঠিক আছে? প্রোডাকশন হাব হয়ে গেছে চায়না, ওটার জন্য আমেরিকাকে এখন পর্যন্ত চোখে চোখ দিয়ে চলে, ঠিক আছে? সেকেন্ডে যদি আমি আরেকটা কথা বলি যে কি উন্নত মহাদেশ কেন, যে এখানে দীর্ঘদিন ধরে কী করতে চলছে, যত অ্যালবার্ট আইনস্টাইন কোথাকার লোক ছিল? জার্মানি কোথায় পড়ে? ইউরোপ। এত বড় বড় বিজ্ঞানী, এত বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট যদি ইউরোপে থাকে, তো ইউরোপ অলরেডি উন্নত মহাদেশ হবে। আর ইউরোপ কেন উন্নত? দেখ ইউরোপ কিন্তু সাইজে ছোট, কিন্তু এত বেশি ডেভেলপ কেন? বিকজ দে হ্যাভ দ্য মানি, অ্যান্ড দোজ হু হ্যাভ মানি ইন দেয়ার হ্যান্ডস আর পাওয়ারফুল। যারা, হ্যাঁ যাদের কাছে পয়সা আছে তারা পাওয়ারফুল, সোজা কথা। পয়সা নাই, পাওয়ারফুল নাই। যেমন ধরে নে আফ্রিকার যত দেশগুলো আছে, তারা কিন্তু সেরকমভাবে হাইলি ডেভেলপডও না, তারা হাইলি কী বলবো মানে সেরকমভাবে এডুকেটেড কান্ট্রিও না। তাদের কাছে কেন না? কারণ তাদের কাছে পয়সা নাই। পয়সা না থাকার বড় কারণ কারাপশান আছে বলে ওদের কাছে পয়সা নেই, এরকম কথা আমাদেরকে বুঝতে হবে। ওই জন্য আফ্রিকাকে আমরা কী বলি? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বা দ্য কান্ট্রি অফ ডার্কনেস, ঠিক আছে? দ্য কান্ট্রি অফ ডার্কনেস। এমন না যে ওখানে সূর্য ওঠে না, ডার্কনেস কী করে? মানুষের মেন্টালিটিতে ডার্কনেস, কথা বুঝে গেল? আচ্ছা, অ্যান্টার্কটিকা কি? বরফে ঢাকা মহাদেশ। অ্যান্টার্কটিকা কি? বরফে ঢাকা মহাদেশ। আফ্রিকা কি বললাম? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। পৃথিবীর সব থেকে ছোট মহাদেশ হচ্ছে ওশেনিয়ার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নদীর নাম হচ্ছে মারে ডার্লিং। আচ্ছা, মারে ডার্লিং। নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকা যে মহাদেশ দুটা, এবার এই দুটা মহাদেশে আসি। এবার নর্থ আমেরিকা সাউথ আমেরিকা একদম ভালো করে বুঝবি। আচ্ছা, কন্টিনেন্ট কি? আমি ধর একটা এত বড় গোল করলাম, এটা ধরে নে একটা কন্টিনেন্ট। এটা কি একটা কন্টিনেন্ট, ঠিক আছে? কন্টিনেন্টের মধ্যে ধর একটা এত বড় জায়গা জুড়ে একটাই দেশ আছে, গোটাটা কন্টিনেন্ট কিন্তু এত বড় একটা দেশ, এটাকে আমরা বলবো সাবকন্টিনেন্ট। কি বলবো? যেমন ইন্ডিয়া ওয়াজ এ সাবকন্টিনেন্ট, হয়ে গেছে? ইন্ডিয়া ওয়াজ এ সাবকন্টিনেন্ট। কারণ কি? ইন্ডিয়ার মধ্যে কী কী ছিল? ইন্ডিয়া, পাকিস্তান, মায়ানমার, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, কি আর বল, সিকিম ছিল। সিকিম এখনও আছে, তখনও ছিল। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে অনেক কিছুই ছিল। আফগানিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, ওগুলো সব ছিল। তো এই যে ইন্ডিয়ান যে সাবকন্টিনেন্ট মানে কি? এখানে এবার কন্টিনেন্ট কি? এই কন্টিনেন্ট এবার আসবে, এরপর আসবে কান্ট্রি। এবার কি আসবে? কান্ট্রি। এই সাবকন্টিনেন্ট যখন ধীরে ধীরে ভাঙতে শুরু করবে, এই কান্ট্রিটাও যখন এইভাবে করে ভাঙতে শুরু করবে গোটাটা, মানে ধর এবার দেশ ভাগ হচ্ছে, ঠিক আছে? যখন ভাগ হতে শুরু করবে, এই এক একটা পার্ট ছোট হোক বা বড় হোক, এটা হবে এক একটা কান্ট্রি। কি হবে? কান্ট্রি। তো প্রথম যে আমাদের চিন্তা ভাবনা সেটা হচ্ছে কন্টিনেন্ট, একটা হচ্ছে সাবকন্টিনেন্ট, একটা হচ্ছে কান্ট্রি। যেমন একটা ক্লাসরুম, একটা যদি কোনো ক্লাসরুম থাকে আর ক্লাসরুমে ধর বেঞ্চ রাখা আছে, ঠিক আছে? ক্লাসরুমে দাঁড়িয়ে যে গোটা ক্লাসরুমটা, ওটা ধরে নে গোটাটা হচ্ছে গিয়ে তোদের একটা কন্টিনেন্ট। গোটা ক্লাসরুমটা ইমাজিন কর, তোরা স্কুলের ক্লাসরুমে আছিস, গোটাটা হচ্ছে কি কন্টিনেন্ট। ক্লাসরুমে যে বেঞ্চগুলো আছে, ঠিক আছে, ওগুলো হচ্ছে সাবকন্টিনেন্ট। আর এক একটা বেঞ্চে যখন ছাত্রীগুলা বসে আছে বা ছাত্রগুলা বসে আছে, দে ইটসেলফ ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ কান্ট্রি।
তারা কি কান্ট্রি। মানে একটা গোটা ক্লাসরুমে কি আছে ব্রেঞ্চেস, ওই যদি গোটা ক্লাসরুম আমাদের কন্টিনেন্ট হয় তাহলে ওই ব্রেঞ্চগুলো হবে কি সাবকন্টিনেন্ট, আর ওই সাবকন্টিনেন্টের মধ্যে আবার কে ঢুকে আছে কান্ট্রি, স্টুডেন্টগুলো বসে আছে, স্টুডেন্টগুলো কিন্তু আমাদের। তো যেটা তোদেরকে বলছিলাম যে কোনটা তাহলে কি, যে ক্লাসরুমে ব্রেঞ্চের পর স্টুডেন্ট, কী হবে তাহলে কন্টিনেন্ট, সাবকন্টিনেন্ট আর কান্ট্রি। কথা বোঝা গেলো। এবার গোটা মহাদেশের মধ্যে পৃথিবীর যে 7টা মহাদেশ, ওটার মধ্যে আমেরিকা এই রকম পজিশনে। এটা একটা ড্রাফট ধরে নে, ঠিক আছে, এটা একটা ড্রাফট, ঠিক আছে। যেমন ভারতের তোদেরকে আমি এরকমভাবে ড্রাফট দেখাই না, এরকমভাবে ওই টাইপের এটা হচ্ছে গিয়ে তোর একটা ড্রাফট ম্যাপ অফ উত্তর আমেরিকা, ঠিক আছে, নর্থ আমেরিকা। এর মধ্যে দুটা জিনিস তোর একটু ভাগ করে নে, যে কি, একটা হচ্ছে এই জায়গাটার নাম লিখে রাখ আলাস্কা। কি এটা, সরি আলাস্কা বলছি, এটা ইউএসএ, ঠিক আছে, ওকে। এই জায়গাটাও একদম প্রপার মাঝখান থেকে, হ্যাঁ, এটাও হচ্ছে ইউএসএ, এটাও হচ্ছে গিয়ে ইউএসএ, ঠিক আছে, এটাও ইউএসএ, এটাও ইউএসএ, ঠিক আছে। আচ্ছা, এবার তোদেরকে বলি যে এবার জিনিসটা কি, গোটাটা আমরা যেটা দেখছি এটা হচ্ছে গিয়ে নর্থ আমেরিকা, এটা হচ্ছে কি নর্থ আমেরিকা। কথা বুঝে গেল। কিন্তু এর মধ্যে থেকে আমরা যে ইউএসের কথা বলি, এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটা হচ্ছে একটা কান্ট্রি, মনে রাখবি, ঠিক আছে। এবার একটা কথা বলি, এদিকে শোন দিশা, এদিকে দেখা, গোটা পৃথিবীর মধ্যে সাবকন্টিনেন্ট কিন্তু যে কোনো দেশের নাম অনুযায়ী হতে পারে। যেমন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কিন্তু ইন্ডিয়া আছে, ইন্ডিয়ার আশেপাশে অন্যান্য নাম আছে, তাই না। এরকমভাবেই এই গোটা যে নর্থ আমেরিকার কন্টিনেন্ট আছে, এর মধ্যে গ্রিনল্যান্ডও পড়ে। এটা কি গ্রিনল্যান্ড হচ্ছে পৃথিবীর সবথেকে বড় বরফে ঢাকা আইল্যান্ড। আরেকটা দেখ গ্রিনল্যান্ড এটার নাম, আরেকটা হচ্ছে আইসল্যান্ড আছে। কিন্তু যদি গুগলে সার্চ করিস কোনো দিনও, গ্রিনল্যান্ড মানে কী বলবো, সারা বছর বরফে ঢাকা, আয়ারল্যান্ডে সারা বছর সবুজ ঘাস, আইসল্যান্ডে, গ্রিনল্যান্ডে সারা বছর আইস, কিন্তু আইসল্যান্ডে সারা বছর কিন্তু গ্রাস থাকে, মানে গ্রিন থাকে, যাই না, মানে আলাদাই চলছে এদের। গ্রিনল্যান্ড কি হয়ে গেছে পুরো বরফে ঢাকা, কিন্তু আইসল্যান্ড কিন্তু সারা জীবন মানে একদম সবুজ ঘাস। না, ওটা এখনও করেনি তো। গ্রিনল্যান্ড আর এটা কি আইসল্যান্ড, ঠিক আছে, গ্রিনল্যান্ড আর আইসল্যান্ড। গ্রিনল্যান্ড সারা বছর বরফে ঢাকা, কিন্তু এটা কি, এটা পুরোপুরি একদম সবুজ ঘাস। এবার একটা কথা ভাব, গ্রিনল্যান্ড কিন্তু কন্টিনেন্টের অংশ, কিন্তু গ্রিনল্যান্ড দীর্ঘকাল ধরে মোর দ্যান 200 ইয়ার্স, মোর দ্যান 200+ ইয়ার্স, এই গ্রিনল্যান্ড কিন্তু কার অংশ জানিস, ড্যানিশ কিংডম, ড্যানিশ কিংডম। ইউরোপের সমস্ত দেশ নিয়ে একটা কাউন্সিল আছে, যাকে আমরা বলি ইউরোপিয়ান কাউন্সিল, ঠিক আছে। ওই ইউরোপিয়ান কাউন্সিলের মধ্যে একটা হচ্ছে ড্যানিশ কিংডম, ঠিক আছে। কি বললাম, ড্যানিশ কিংডম মানে ডাচ, ড্যানিশ কিংডম কারা, ডাচেরা। তোদেরকে বলেছিলাম না পেট কার দে ফিস, পেট মানে কি পর্তুগাল, তারপরে কি ডাচ, ওইভাবে করে, ঠিক আছে, ড্যানিশ কিংডম, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এই যে ড্যানিশ কিংডমের অংশটা কি আমাদের গ্রিনল্যান্ড, ড্যানিশ কিংডমের অংশটা কি আমাদের গ্রিনল্যান্ড। কিন্তু গ্রিনল্যান্ড কোন মহাদেশের অংশ, নর্থ আমেরিকা। মাথায় ঢুকলো না ঢুকেনি, বুঝতে পারলি না। ভারতের যেমন একটা ধরে নে গোয়া রাজ্য, ঠিক আছে, গোটা ভারত স্বাধীন হয়েছে 1947, গোয়া প্রায় 10-15 বছর পর। এখানে কারা ছিল, পর্তুগাল। গোয়ার কালচার দেখবি আর আমাদের কালচার দেখবি আকাশ পাতাল মিলে না। গোয়ার যে পোশাক আশাক আর ভারতীয় সংস্কৃতির যে পোশাক আশাক, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এর কারণ হচ্ছে এখানে যারা পর্তুগালরা ছিল, এরা ওরকমভাবেই ছিল যেমন এরা পর্তুগালে থাকে,
ঠিক আছে, পর্তুগাল, স্পেন, এখানকার লোকজনের যে কালচার বা হেরিটেজ, এরা এইখানে দীর্ঘদিন ধরে থাকার ফলে ভারতের কালচার, বিশেষ করে গোয়ার কালচারের সাথে এই পর্তুগালের কালচারগুলো মিশে গেছিলো। ফলে যদি কালচার মিশে, কালচারের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে খাবার দাবার আর পোশাক আশাক। কালচার যদি মিশলো, ইট মিনস দুটা জিনিস ইফেক্ট হবেই হবে। দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য অ্যাটায়ার অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ফুড। ঠিক আছে, যেমন বর্তমানকালে আমাদের ইন্ডিয়ান যতজন আমরা আছি সবাই তো ইন্ডিয়ান, কিন্তু ইন্ডিয়ানদের মধ্যে আবার ব্যাপার আছে। ইন্ডিয়ানরা কিন্তু এখন বর্তমানকালে ইন্ডিয়াননেস থেকে সরে ওয়েস্টার্ন যে কালচার সেটার দিকে যাচ্ছে। আমি নিজের কথা বলছি, আগেকার দিনে তোর বাবা দাদাদের টাইমে, বাবা দাদা মানে বাবা দাদু ঠাকুর দাদার টাইমে টিচার আমার মতো ছিল না, বা যারা এডুকেটার শিক্ষক তারা আমাদের মতো থাকতো না। তাদের ধুতি পাঞ্জাবি, গলায় ভারী ছড়া, এই কী করছিস, আরে এমন বাঘের মতো ভয় পেত। ঠিক আছে, ধুতি পাঞ্জাবি মাস্ট। ঠিক আছে, মেয়েরা শাড়ি বাদে কিছু পরতো না। ঠিক আছে, মানে ডাক্তারি পড়তে যাবে তাও শাড়ি পরে। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং পড়তে যাবে তাও শাড়ি পরে। ভারতের প্রথম মহিলা ডাক্তার হচ্ছেন ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি। ঠিক আছে, কাদম্বিনী গাঙ্গুলি। আচ্ছা, এটা জাস্ট জেনারেল নলেজের জন্য বললাম। এবার কথাটা হচ্ছে যে মেন বিষয়টা, আমাদের পোশাক আশাক চেঞ্জ কেন হলো? কাদম্বিনী গাঙ্গুলি গঙ্গোপাধ্যায়, তার স্বামী ছিল দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়। স্বামী বিরাট সাপোর্ট ছিল না, ওটা অনেক কাল আগেকার। হ্যাঁ, ওই সিরিয়ালে বাজালেই হয় না শুধু। আচ্ছা, সবাই দেখেছে এটা। ইন রিয়ালিটি একটা কি বলবো, ইন রিয়ালি এটা সত্যি বলতে গেলে যে এই কাদম্বিনী গাঙ্গুলি যদি না থাকতো, সাহস করে সমাজের বিরুদ্ধে, পেট্রিয়ার্কাল সমাজের বিরুদ্ধে যদি না যেত, আজকে মহিলারা না চিকিৎসা পেয়ে মারা যেত। কারণ একটা টাইমে খুব উঠেছিল যে মেয়েরা কেন নিজের চেক আপ কোনো ছেলে ডাক্তারকে দিয়ে করাবে। ঠিক আছে, সে যতই প্রবলেম হোক, বলছে মরে যাবে টরে যাবে, যাই ইচ্ছা হোক, ছেলে ডাক্তারকে দিয়ে মহিলাদের চিকিৎসা করানো যাবে না। মহিলারা যায় তো যায় কোথায়? তখন মহিলাদের ওই অবস্থা লক্ষ্য করে কাদম্বিনী গাঙ্গুলি প্রথমবার রক্ষণশীল সমাজের বিরুদ্ধে, রক্ষণশীল সমাজ মানে যখন মেয়েদেরকে কিছু করতে দেওয়া হবে না, রক্ষণশীল সমাজের বাইরে গিয়ে তখন নিজের, ওর স্বামী ওকে বিরাট সাপোর্ট করে। কাদম্বিনী গাঙ্গুলি যে ডাক্তার হয়েছেন তার পিছনে একটা বড় হাত ছিল তার স্বামী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের। দ্বারকানাথ যদি বলতো যে না তোমাকে করতে দেবো না, স্বামী যদি বলে দেয় যে করতে দিব না, কিংবা ধর স্বামীদের তখন কি বলতো, সমাজে তুই মান বা না মান, আজকের দিনের লোকে বলে মাই লাইফ মাই রুলস, তাই কি না? তখনকার দিনে ছিল না মাই লাইফ মাই রুলস। হ্যাঁ, ওখানে ছিল কি মাই ওয়াইফস লাইফ মাই রুলস। ঠিক আছে, এরকম অবস্থা। তো দ্বারকানাথ যদি আজকে ওকে বাধা দিত কিংবা ওর পথে কাঁটা হয়ে দাঁড়াতো, কাদম্বিনী গাঙ্গুলি মানে কি বলবো যে ডাক্তার হওয়া খুব কষ্টকর ছিল, হয়তো হতেন, খুব কষ্টকর ছিল। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের কালচারের সাথে, আমি যেটা তোকে বারবার বলছিলাম, আমাদের কালচারের সাথে কিন্তু যদি কোনো কালচারের সাথে আমাদের কালচারের মিক্স আপ হয়, দুটা জিনিস চেঞ্জ হবেই হবে। প্রথম কথা হচ্ছে পোশাক, দ্বিতীয় কথা হচ্ছে খাবার দাবার। যেমন আজকে ধরে নে, যেমন পোশাক আশাক, আজকে যে আমি একটা গেঞ্জি পরে দাঁড়িয়ে আছি, তাই কি না? একে আমরা বলি টি শার্ট, তাই কি না? এটাকে আমরা কি বলি? ট্রাউজার্স না? মেয়েরা যেটা পরে ওটাকে বলে টপ, ও পরে আছে ফ্রক, তাই কি না? কেউ কেউ জিন্স পরে আসছে। এগুলো ইন্ডিয়ান কালচারের তো না। কালচারের কি? যদি ইন্ডিয়ান কালচারের কথা বলিস তাহলে ব্লাউজও কিন্তু ইন্ডিয়ান কালচারের না। হ্যাঁ, এক্স্যাক্টলি, শুধু শাড়ি। এবার যে মেন ব্যাপারটা হচ্ছে যে এই যে প্যান্টস, জিন্স, টপ, তারপর ফ্রকস, এটা কিন্তু মানে দেখ, তোকে যদি আমি একটা কথা বলি, আজ থেকে ধরে নে 100-150 বছর আগে বাচ্চা 5-6 বছরের মেয়েদেরকেও কিন্তু মারা শাড়ি পরাতো। যেমন ওই যে পুচকি মেয়েটা, হ্যাঁ কিউট লাগবে দেখতে, কিন্তু ব্যাপার হচ্ছে 100-150 বছর আগে ওই কিউট মেয়েদের বিয়ে হয়ে যেত ওই 60 বছরের বুড়ার সাথে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমাদের থেকে বিরাট বড় দামড়া বুড়া বিয়ে হয়ে যেত। এবার যে মেন কথা হচ্ছে পোশাক তো চেঞ্জ হলো। আজকে দেখ আমাদের সাথে ওয়েস্টার্ন কান্ট্রির যে ইনফ্লুয়েন্স, কালচারাল ইনফ্লুয়েন্স কতটা বেশি, যে আমরা বাড়িতে যখন থাকছি নর্মালি তখনও কিন্তু আমরা ওয়েস্টার্ন কাপড়ই পরে থাকছি। তোর বাবা বাড়িতে পরে ধুতি পরে, ধুতি কখন পরে? পূজার টাইমে, তাও কেউ পরে না। আজকালকার অঞ্জলি দিতে আসলো পাঞ্জাবি, নিচে জিন্স প্যান্ট, ধুতি পাঞ্জাবি কিন্তু পরে না, খুব রেয়ার। পুরোহিত মশাই পরে।
হয় না। মানে কালচারাল কি হচ্ছে, কালচারাল এতটা মিক্স আপ হয়েছে যে ইন্ডিয়ান নেসটা ধীরে ধীরে সরে যাচ্ছে। আজকে আমাদের খাদ্যাভাস, হ্যাঁ, খাদ্যাভাসে আমরা কি পাচ্ছি? আজকে তোর বাড়িতে গিয়ে তুই কী খাবি? রুটি ভাত এগুলো হচ্ছিলো আমাদের কালচারে। পিৎজা, চাউমিন, চাউমিন যেমন চায়না থেকে এসেছে, চায়না জাপান। পিৎজা, পিৎজা কোথা থেকে বলতো? ইটালি। পিৎজা এসছে কিন্তু ইটালি থেকে। চা আমাদের, চা ব্রিটিশাররা ইন্ট্রোডিউস করেছে, কিন্তু ভারতে কিন্তু উৎপাদন অনেক ছিল। হ্যাঁ, খেতো না, ইট ইজ ইন্ট্রোডিউসড বাই ব্রিটিশার্স, ঠিক আছে, ইন্ট্রোডিউস করেছে ব্রিটিশাররা। হ্যাঁ, চায়না তোর বাইরের থেকে, ফরেন কান্ট্রি থেকে পিৎজা, বার্গার, পাস্তা, স্যুপ, ঠিক আছে, তারপর আরও তুই যত, মোমোজ, নেপালে খুব বেশি, হ্যাঁ, হটডগ, সব এগুলো ওখানকার, বাইরের টাইরের সবই আসতে, এগুলো সব কিন্তু বাইরের দেশের। কিন্তু দেখ আজকে আমরা মন নিয়ে নিয়ে খাচ্ছি, প্যাটিস খাচ্ছি না, আচ্ছা, পপকর্ন, ভুট্টার খই, ভুট্টার খই কিন্তু খাওয়া হতো, পপকর্ন কিন্তু পারে না, কিন্তু ওই ভুট্টার খইকে স্টাইলিশভাবে রিপ্রেজেন্ট করছে না। এগুলো তো বলা যেতে পারে এগুলো প্রসেসিং ফুডস অনেক পরে, এগুলো ওই কথা না। কিন্তু কথাটা হচ্ছে যে আজকে আমাদের যদি 7 দিনের জীবন হয়, 7 দিনের মধ্যে আমরা হয়তো অন্তত 5 দিনই এমন খাবার খাচ্ছি যেটা আমাদের ইন্ডিয়ান নেসের বাইরে। মাঝে মধ্যে চলে গেলাম বাইরে, পিৎজা মেরে চলে আসলাম না, বাইরে মাঝে মধ্যে চলে গেলাম বাইরে, হ্যাঁ এক্স্যাক্টলি। আগে আমাদের মেন ছিল লস্যি, ঠিক আছে, লস্যি, শরবত, এগুলো ছিল আমাদের, ওই সমস্ত কিছু। হ্যাঁ, কেকস, পেস্ট্রিজ, এগুলো কিন্তু, কেক, পেস্ট্রি, এগুলো কিন্তু ওটা যে খুলবে, তোর যদি কোনো ভবিষ্যতে তোর কোনো আত্মীয় স্বজন খুলে ওকে জিজ্ঞেস করিস তো, হ্যাঁ হ্যাঁ, তোর বরই যদি করে তোর বরকেই জিজ্ঞেস করিস, ওটা ব্যাপার নাই। তো ব্যাপারটা হচ্ছে যে কালচারের সাথে কিন্তু মিশে যায়। এদিকে কথা শোন, কালচারের সাথে কিন্তু মিশে যায়, ঠিক আছে, কথা বোঝা গেল? আচ্ছা, তো 1947-এ দেশ স্বাধীন হয়, কিন্তু কী হয় বলতো, এই গোয়া যে জায়গাটা, এই গোয়া জায়গা বলতে কিন্তু পর্তুগাল সহজে যেতে চায়নি, পর্তুগাল, স্পেন এরা যেতে চায়নি। ফলে গোয়ার কালচার আর গোটা ইন্ডিয়ান কালচার পুরোপুরি আলাদা। আবার নর্থ ইন্ডিয়াতে যেমন পরিমাণে ছিল ব্রিটিশারদের আধিপত্য, দক্ষিণ ভারতে সেরকমভাবে ছিল না। ফলে উত্তর ভারতের যে কালচার এবং দক্ষিণ ভারতের কালচারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তো কালচারাল ডিফারেন্স এটা বেসিক থিং। ইউএসএ হচ্ছে, এবার ইউএসএতে আসি, এটা কি বললাম, গ্রিনল্যান্ডকে ড্যানিশ কিংডমের অংশ, মানে এর উপর যারা মানে করে সেটা হচ্ছে ডেনমার্ক, এদের উপর যারা রাজত্ব করে সেটা কি ডেনমার্ক। কিন্তু এটা কোন মহাদেশের অংশ? গ্রিনল্যান্ড। যেমন ধরে না আজকে আমাদের দেশ ভারত কিছু কাল আগে স্বাধীন হলো, হ্যাঁ এক্স্যাক্টলি, 5 আছে, কিন্তু যেমন আমাদের দেশ ভারত একটা টাইমে তো ব্রিটিশারদের অধীনে ছিল, কিন্তু ব্রিটিশার আমাদের থেকে কত দূরে থাকে? ইউরোপে থাকে। কিন্তু তাও কি আমরা তো ব্রিটিশারদের একটা টাইমে আন্ডার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিলাম, তো কি আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের অংশ ছিলাম, তাই কি না? কিন্তু আমাদের আইডেন্টিটি কী ছিল? ব্রিটিশ ইন্ডিয়ান্স, ঠিক আছে, ব্রিটিশ ইন্ডিয়ান্স আমরা ছিলাম, যে ব্রিটিশদের অধীনে যারা আমরা ছিলাম ব্রিটিশ ইন্ডিয়ান্স। সেরকমভাবেই এটা নর্থ আমেরিকা শুধু দেশে আছে, কিন্তু এর উপর আধিপত্য করে ডেনমার্ক। রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প, ইউএসের প্রেসিডেন্ট, চেয়েছিল গ্রিনল্যান্ড দখল করতে, ঠিক আছে, কিংবা বলা যেতে পারে যে গ্রিনল্যান্ড দখল করার একটা ইচ্ছা প্রকাশ করেছিল। ইউরোপিয়ান কাউন্সিলে দাঁড়িয়ে ডেনমার্কের যে রাষ্ট্রপতি প্রপার বলে দিয়েছে যে যদি এখান থেকে এখানে যদি ইউএসএ গ্রিনল্যান্ডকে দখল করতে চায়, আচ্ছা গ্রিনল্যান্ডকে দখল করার পিছনে কারণ আছে, এখানে বরফ জমাতো, সেরকমভাবে গবেষণা চলে না, এবং এটার জন্য এর ভিতরে প্রচুর রেয়ার আর্থ মেটেরিয়ালস, পেট্রোলিয়াম, গ্যাসেসের ভান্ডার, কিন্তু সেরকমভাবে কেউ ইউটিলাইজ করতে পারে না। আমেরিকা চাইছে এটা দখল করতে, ঠিক আছে, আমেরিকা চাইছে এটা দখল করতে। ওর জন্য ইউরোপিয়ান কাউন্সিলে দাঁড়িয়ে ড্যানিশ কিংডম এর যে রাষ্ট্রপতি পরিষ্কার বলে দিয়েছে যে এটা 200 সালেরও বেশি থেকে ড্যানিশ কিংডমের অংশ। আর যদি আমেরিকা এটার প্রতি অগ্রসর হলো, ন্যাটো চুক্তি ওরা মানবে না। ন্যাটো মানে হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ন্যাটো চুক্তি অনুযায়ী ন্যাটোর যে সদস্যগুলো হচ্ছে 1945-এর পর, 1944 দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, 1945 থেকে 1991 অবধি, তোরা জানিস 45 ইয়ার্স একটা টানা যুদ্ধ চলে, যাকে আমরা শীত যুদ্ধ বলি, তাই না?
শীতযুদ্ধে আমেরিকা রাশিয়ার বা ইউএসএসআর এর মধ্যে একটা বিরাট সংঘাত, তুমুল সংঘাত চলে। কিন্তু এই তুমুল সংঘাত চলেও দুজনে কিন্তু প্রত্যক্ষকে গুলি করেনি, একে অপরকে কী করেছিল, এ ওকে কাছে নিচ্ছে, ও ওকে কাছে নিচ্ছে, এইভাবে করে দল ভারী করার চেষ্টা চলছিল। এই সময়ে আমেরিকা কি করে, রাশিয়াকে কাউন্টার অ্যাটাক করার জন্য ন্যাটো একটা সংগঠন গঠন করে, একে বলা হয় নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এখানে বলা হয় ইউএসএর যারা সাপোর্টার্স রয়েছে তারা ইউএসএতে এই দলে যোগদান করবে। এবং এটার আরেকটা বড় কথা, ন্যাটোর যে দেশগুলো আছে ওই দেশের উপর যদি অপর কোনো দেশ আক্রমণ করে তাহলে এই ন্যাটোর ধরে নে 56টা সদস্য, এই 56টা দেশ মিলে ওই একটা দেশকে মারবে। 56টা দেশ মিলে কাকে মারবে? ওই একটা দেশকে। সাপোজ ধরে নে আজকে পাকিস্তান এই ন্যাটোর কোন একটা অংশকে মেরে দিল, এমন ন্যাটোর সদস্য আছে এমন কাউকে মেরে দিল, 56টা দেশ আছে ওইকে এমন বুম, মানে একদম বুম বাম করে মারবে না। ন্যাটোর মধ্যে ইন্ডিয়া নাই, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের মধ্যে ন্যাটো নাই, এই নাই, ইন্ডিয়া নাই, ন্যাটো। গোটা পৃথিবীর মধ্যে দেশের সংখ্যা 195, ওর মধ্যে থেকে আমি ধরে নিলাম 56টা আছে, নাই হতে পারে, ইচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা ন্যাটো। এবার ব্যাপার আছে, এবার ধর প্রথমে ধর মারলো, এদিকে দেখা, ধর মারলো, ঠিক আছে, কিন্তু ধরে নে ন্যাটোরই কোনো একটা সদস্য গিয়ে মেরে দিল অপর কোন, হ্যাঁ ওটাই বলছি, ন্যাটোর কোনো সদস্য ধর অন্য কাউকে গিয়ে মেরে দিল, ঠিক আছে, মারতেই পারে, কিন্তু যদি এ ওকে কাউন্টার অ্যাটাক করলো, এস, কারণ ন্যাটো তখন মিলে মারবে। এটা হচ্ছে গিয়ে ন্যাটোর পাওয়ারের জন্য, ন্যাটোর সাথে সেরকমভাবে কেউ মানে পাঙ্গা নেয় না। এবার ন্যাটোকে আবার কাউন্টার অ্যাটাক করার জন্য রাশিয়া বা ইউএসএসআর আরেকটা বানিয়েছে, সেটা হচ্ছে সেন্টো। ন্যাটো আর সেন্টো, কিন্তু সেন্টো বেশি দিন টিকেনি। এর কারণ হচ্ছে যে এই 1991-এর পরে রাশিয়া 15টা দেশে ভাগ হয়ে যায়। আর বর্তমানকালে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ওটাও একটা বড় কারণ হচ্ছে এই ন্যাটো, কারণ ইউক্রেন চেয়েছিল আমরা ঢুকবো ন্যাটোতে, আর রাশিয়া বলছে যে তুমি যদি ন্যাটোতে ঢুকলা, আজকে না হয় কালকে হোক, তুমি যদি আমাকে মারো, ঠিক আছে, তোমার হেভি পাওয়ার, তুমি আমাকে মারবে, কিন্তু আমি যদি তোমাকে মারতে গেলাম তাহলে 56টা দেশ এসে মারবে, তো তোকে আমি ঢুকতেই দিব না, তার আগেই ধূলিসাৎ করে দেবো। ওই জন্য রাশিয়া মারতে শুরু করেছে ইউক্রেনকে, কিন্তু ইউক্রেনকে পূর্ণদমে সাপোর্ট করছে আমেরিকা। আমেরিকা ইউক্রেনকে যত লেটেস্ট সমস্ত ওয়েপন সব দিচ্ছে, আর্মার সব দিচ্ছে, যাতে এ চালাতে পারে। এর একটা বড় কারণ হচ্ছে, কারণ আমেরিকার চিরদিনের প্রতিদ্বন্দ্বী হচ্ছে রাশিয়া। ওর জন্য আমেরিকাকে বলা হয়, যে সমস্ত দেশ আমেরিকাকে সাপোর্ট করে দে আর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ, যারা রাশিয়াকে সাপোর্ট করে তারা সেকেন্ড ওয়ার্ল্ড, আর যারা দুজনকেই সাপোর্ট করে না, একটা নিরপেক্ষ থাকতে চায়, তাদেরকে বলে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, যেমন ইন্ডিয়া, না চায়না সেকেন্ড ওয়ার্ল্ড। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়া মনে মনে সাপোর্ট করে রাশিয়াকে, বাইরে থেকে আমরা জোট নিরপেক্ষ। ইন্ডিয়ার যেটা বেনিফিট হবে সেটা হবে, কারণ ইন্ডিয়া রাশিয়ার থেকে, আমেরিকার থেকেও বেনিফিট নেয়, ইন্ডিয়া ফ্রান্সের থেকেও বেনিফিট নেয়, ইন্ডিয়া চায়নার থেকেও বেনিফিট নেয়, ইন্ডিয়া আবার ইয়ের থেকে ভুটান থেকেও বেনিফিট নেয়, ইন্ডিয়া আবার ওই রাশিয়ার থেকেও বেনিফিট নেয়। যেমন এই, হ্যাঁ না সবাই পারে, ইন্ডিয়ার ডেমোক্রেসি, আমরা হচ্ছে ডেমোক্রেসির বাবা, ঠিক আছে। এই যে চলছে, এদের থেকে আমাদের ইতিহাস বহু হাজার বছর গুণ পুরানো। চন্দ্রগুপ্ত মৌর্য সেই সময় গোটা অর্ধেক ভারত জয় করে নিল, ঠিক আছে, আমাদের ইতিহাস এদের থেকে বহুত গুণ পুরাতন। কথাটা হচ্ছে, যে কথাটা বলছিলাম, ইউএসএ হচ্ছে একটা ফেডারেশন। আচ্ছা, ফেডারেশনটা কি একটু বুঝে নে। ইউএসএ ইজ আ ফেডারেশন। পৃথিবীর সমস্ত দেশ 3 প্রকার: ফেডারেশন, কনফেডারেশন, ইউনিয়ন। এই কি হয়েছে, চুপচাপ থাক। পৃথিবীর সমস্ত দেশ 3 প্রকার, একটা হচ্ছে ফেডারেশন, একটা হচ্ছে কনফেডারেশন, আর একটা হচ্ছে ইউনিয়ন। ভারত কি বলতো? ইউনিয়ন বলেছিলাম আগে। আচ্ছা, ও তো মানে বলেইছিলাম, তার মনে আছে কি করে? হ্যাঁ, ইউনিয়ন হচ্ছে আমাদের শোনা। এর কারণ হচ্ছে ইন্ডিয়া ইটসেলফ ইজ এ ইউনিয়ন স্টেট। ইউনিয়নের বড় কথা হচ্ছে যে তুমি চাইলে ভারতে আসতে পারো, যেমন ভারত একটা ইউনিয়ন স্টেট,
এখানে বলা আছে ভারতে চাইলেই কোনো দেশ যোগদান করতে পারে কিন্তু বাইরে যেতে পারবে না। যেমন সিকিম, যেমন সিকিম 1975-এ সিকিমের, হ্যাঁ 1975-এ সিকিম কিন্তু বলে যে আমরা 1 বছরের জন্য গেস্ট হিসাবে থাকবো আপনাদের সাথে, যদি আমাদের পছন্দ হলে পরের বছর জয়েন করব। 1976-এ কিন্তু সিকিম আমাদের দেশের সাথে জয়েন করে দেয়। সিকিম একবার জয়েন করে গেছে কিন্তু সিকিম আর বেরাতে পারবে না, কারণ ইন্ডিয়ার সংবিধানে লেখা আছে দেশ যদি চাইলেও ঢুকতে পারবে কিন্তু দেশ যখন চাইবে বেরাতে পারবে না। এই জন্য আমেরিকার একটা টাইমে অংশ ছিল কিন্তু এটা হচ্ছে মেক্সিকো, ঠিক আছে, মেক্সিকো কিন্তু একটা টাইমে ইউএসএর অংশ ছিল, কিন্তু যেহেতু ইউএসএ একটা ইউনিয়ন না হয়ে একটা কনফেডারেশন, মেক্সিকো চাইলো এবং কয়েকটা ডকুমেন্টস দিয়ে, কয়েকটা ডকুমেন্ট সাবমিট করে আমেরিকার পার্লামেন্টকে আমরা বলি সিনেট, কি বলি সিনেট, কি বলি সিনেট, এখানে ডকুমেন্ট জমা দিল, বললো যে আমরা বেরোতে চাই, বেরিয়ে যাও, তোমার কোনো বাধা বিপত্তি নেই। কিন্তু যদি আমেরিকা একটা ইউনিয়ন হতো, আমেরিকা থেকে বাপের জন্মে কেউ বেরোতে পারতো না। কিন্তু যেহেতু আমেরিকা একটা না, কিন্তু আমেরিকা যেহেতু একটা ইউনিয়ন না হয়ে একটা ফেডারেশন, সেজন্য আমেরিকা কিন্তু কি করতে পারে, চাইলেই মেক্সিকোকে আটকাতে পারে না। আমেরিকার অনেক ছোট ছোট দেশ আছে, আমেরিকা কিন্তু ধরে নেই, আমেরিকার মধ্যে আবার কিন্তু ভাগ আছে, যেমন এখানে আছে তোর ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো, এখানে আছে টেক্সাস, এখানে আছে নিউ ইয়র্ক, হ্যাঁ ওই রকম, এখানে আছে শিকাগো, এরকমভাবে আমেরিকাতে কিন্তু ছোট 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 জায়গা আছে, ঠিক আছে। এরকমভাবে আজ মেক্সিকোও ছিল, মেক্সিকোর ক্যাপিটাল হচ্ছে মেক্সিকো সিটি, মেক্সিকো বেরিয়ে গেল একটা টাইমে, কিন্তু এরা এখনও আছে। আজকে যদি বলে যে নিউ ইয়র্ক আমি বেরোবো, হ্যাঁ বেরোতে পারে। আজকে যদি বলে টেক্সাস বেরাবে, বেরোতে পারে। আজকে যদি বলে ক্যালিফোর্নিয়া বেরাবে, বেরোতে পারে। হ্যাঁ তাহলে হরে কৃষ্ণ হরি বল। কি এবার ব্যাপারটা হচ্ছে উপরে এটার আছে ক্যানাডা, এটা আছে কি ক্যানাডা, এটা আছে কি ক্যানাডা, ক্যানাডা কিন্তু এটার অংশ না। দেখ ক্যানাডা একটা দেশ, কিন্তু কোন মহাদেশের মধ্যে আছে, কথা বোঝা গেল? ক্যানাডাটা, এই ক্যানাডা কিন্তু একটা দেশ, কিন্তু আমেরিকার সাথে কিন্তু তার কোনো সম্পর্ক নাই। আবার উপরে এই জায়গাটা কিন্তু আবার ইউএসএ, এই জায়গাটা কি আবার, এই জায়গাটা আবার ইউএসএ, যেমন পাকিস্তান ছিল আমাদের, এটা হচ্ছে ইউএসএ, কথা বোঝা গেলো? এটাও আবার ইউএসএ, এটাও কি ইউএসএ, কথা বোঝা গেলো? আরেকটা হয় কনফেডারেশন, সরি একটা হয় ফেডারেশন, একটা কনফেডারেশন, একটা ইউনিয়ন। আমি ইউনিয়ন বললাম, ফেডারেশন বললাম। কনফেডারেশনে কিচ্ছু দরকার নাই। ফেডারেশনে কি করলো, মেক্সিকো দিল, মেক্সিকো বেরিয়ে গেল। কনফেডারেশনে যদি থাকে বলবো আজকে আমার বেরোতে ইচ্ছা করছে, চ বেরিয়ে যায়, বেরিয়ে গেল। কনফেডারেশনে কারো কিছু যাই আসে না যে কে বেরালো, কে থাকলো, কে গেল, কে মরলো, আপাতত সেরকমভাবে নাই। আর আমেরিকার ব্যাপারে যদি আমরা বলি, আমেরিকার রাজনীতি 2 দলের উপর বিশ্বাসী, অনলি 2 পলিটিক্যাল পার্টিস উইল বি দেয়ার ইন আমেরিকা। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডেমোক্রেটিক অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ রিপাবলিকান, ঠিক আছে, একটা ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিকান, এটাকে আমরা বলি 2 দলীয় ব্যবস্থা বা 2 পার্টি সিস্টেম। কিন্তু ভারতের ক্ষেত্রে একটা দল বা 2টা দল নাই, বহুদল। বহুদল মানে যত, কেউ হাতি চিহ্নে দাঁড়াচ্ছে, কেউ টর্চ চিহ্নে দাঁড়াচ্ছে, কেউ পদ্ম ফুলে দাঁড়াচ্ছে, কেউ জোড়া ফুলে দাঁড়াচ্ছে, কেউ আবার কাস্তে হাতুড়িতে দাঁড়াচ্ছে। ভারতে কি, হ্যাঁ কেউ কি আবার রিসেন্ট, হ্যাঁ এবার কি আসতে, এবার কি, এবার যে মেন কথাটা হচ্ছে, সেই কথাটা হচ্ছে কি যে ভারতে কি ব্যবস্থা, বহুদলীয় ব্যবস্থা। বহুদলীয় ব্যবস্থা ভালো, 1 মিনিট, বহুদলীয় ব্যবস্থা ভালো নাকি একদলীয় ব্যবস্থা? 2 দলীয় ব্যবস্থা, 2 দলীয়, 1 দলও না, বহুদলও না, 2 দল। কারণ হ্যাঁ অপশান দিয়ে ইচ্ছা করেই, কারণ হচ্ছে পৃথিবীতে 3টা দলীয় ব্যবস্থা চলে, 1 দল, 2 দল, বহুদল। 1 দল, 2 দল, বহুদল। 1 দল মানে একটাই আর্মি চিফ, আর্মি চিফ বলছি, একটাই লিডার, একটাই লিডার যে গোটা দেশকে শাসন করবে। যেমন আমরা দেখতে পাই সবচেয়ে বেশি ডিকটেটর, একে আমরা বলি ডিকটেটরশিপ, স্বৈরতান্ত্রিক। ইতিহাসেও আমরা উল্লেখ পেয়েছি, বর্তমানকালেও পেয়ে যাচ্ছি নর্থ কোরিয়া। নর্থ কোরিয়া কিন্তু এখন বর্তমানকালে একনায়কতন্ত্রে বিশ্বাসী, ঠিক আছে, নর্থ কোরিয়া কি একনায়কতন্ত্রে বিশ্বাসী। কিন্তু ওয়ারেস অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি অন্যান্য ক্ষেত্রে বলি, ইতিহাসের ক্ষেত্রে হিটলার, জার্মানির হিটলার একনায়কতন্ত্র, একাই সুপ্রিম লিডার হলো। সেকেন্ডে যদি আমরা বলি ইটালির মুসোলিনি একনায়কতন্ত্র, স্ট্যালিন একনায়কতন্ত্র। তো যতজন একটাই, কোনো দেশে যদি একটাই পলিটিক্যাল পার্টি থাকে, অ্যান্ড ইফ দ্য পিপল ডু নট হ্যাভ এনি কাইন্ড অফ চয়েস, ঠিক আছে, দে ডু নট হ্যাভ আ পলিটিক্যাল ওপিনিয়ন, সেখানে মানুষজন ওই একজনকেই ভোট করতে বাধ্য।
কারণ ওকে পছন্দ হোক বা না হোক, হি উইল বি দ্য লিডার, বিকজ দেয়ার ইজ নো এনি আদার পলিটিক্যাল পার্টিস প্রেজেন্ট ইন দ্যাট কান্ট্রি। কিন্তু না, দিতে হবে, ওটা আবার ব্যাপার আছে, ওটা দিতে হবে। কিন্তু পরবর্তীকালে আবার কি ব্যাপার, দুই দলের ব্যবস্থা কি সব থেকে ভালো, তোর এর থেকে পোষাচ্ছে না, ওর কাছে চলে যায়। ধর একটা দল কাজ করছে না, তুই কিন্তু অন্য দলকে কিন্তু ভোটটা দিতে পারিস। ধর না, ওটা ওটা বলছি না, ধর তোকে আমি একটা দল, কোনো একটা ধর একটা দল আছে এ, একটা দল আছে বি, এ দলকে তোর পছন্দ না, এ দল ধর ক্ষমতায় রয়েছে, বি দল ক্ষমতায় নাই, তো এ দলের যে যে দোষ গুণ বি দল তুলে ধরবে, তোর যদি পছন্দ হলো তুই পরের বার বিকে জিতালি, তো এ তাহলে ক্ষমতা থেকে সরে গেল, তাই না? এখানে এ এবার কী করবে, আবার বি এর ক্ষমতা, এবার আবার ক্ষমতায় যাওয়ার জন্য বি যে ভুলগুলো করবে এটাকে ধরবে, মানে এরা কী করে বলতো, একে অপরের পরিপূরক, এ যা ভুল করবে এ শুধরাবে, এ যা ভুল করবে ও শুধরাবে। দ্বিদলীয় ব্যবস্থা সবচেয়ে ভালো, যেটা আমেরিকাতে রয়েছে। ভারতের হচ্ছে বহুদল, এটা যেন ভোটগুলো ভাগ হয়ে যায়, আমার একে পছন্দ না, আমার ওকেও পছন্দ না, ওকেও পছন্দ না, গেলাম যে কোনো একটা চিহ্নে টিপে দিলাম, ধর একটা পটল চিহ্নে দাঁড়িয়েছে, কেউ পটল চিহ্নে ভোট দিন, পটল চিহ্নে ভোট দিয়ে দিলাম, না পটল চিহ্নে ভোট দিয়ে দিলাম, ঠিক আছে, এইরকমভাবে চলছে। এবার যে মেন কথা, আমেরিকার একটু ভালো করে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা জেনে রাখ। আমেরিকা, দেখ ক্রিস্টোফার কলম্বাস কিন্তু কোথায় যান, মানে ভারত খোঁজ করতে, কিন্তু ক্রিস্টোফার কলম্বাস ভারত খোঁজ করতে করতে ভুল করে চলে যায় আমেরিকাতে, এবং আমেরিকা থেকে ইন্ডিয়া ইন্ডিয়া বলে চিল্লে বসেন। তো আমেরিকা যে মেন জায়গাটা আমরা দেখতে পাই, আমেরিকার যে এই জায়গাগুলো, ঠিক আছে, এখানকার লোকজনের চামড়া বা যাকে আমরা বলি স্কিন কালার, এটা কিন্তু কোনো দিনও হোয়াইট ছিল না। এদের যারা হতো এদের একটু রেডিশ, আর নিচে আছে দক্ষিণ আমেরিকা, ওটা কিন্তু ব্ল্যাক। ব্ল্যাক কেন, এই নিরক্ষরেখা, এই দিক দিয়ে নিরক্ষরেখা গেছে নিচে, নিরক্ষরেখা মানে ইকুয়েটার 0 ডিগ্রি, সূর্যরশ্মি ডাইরেক্ট প্রত্যেক বছর লম্বাভাবে পড়ে, এটার জন্য এখানে ছিল ব্ল্যাক, আর উপরটাতে একটু ছিল রেডিশ। যখন রেডিশ পিপল আছে, মানে ধর আমার আর তোর মতো, আমরা তাও মানে ব্রাউন বলি আমরা আমাদেরকে, আমরা রেডিশটা, কিন্তু এখানকার যারা চামড়া এরা হচ্ছে একটু রেডিশ টাইপের, ঠিক আছে। তো যখন এখানে গিয়ে ইন্ডিয়া ইন্ডিয়া বলে, যখন এখানে গিয়ে ইন্ডিয়া ইন্ডিয়া বলে চিল্লাতে লাগলো, এই জায়গাটার নাম পড়ে গেল, এখানে যারা মানুষ থাকতো, আচ্ছা ইন্ডিয়া, হ্যাঁ রেড ইন্ডিয়ান্স নাম পড়লো, কিন্তু এখানে ইন্ডিয়া বলার কারণটা কি, এখানে যে এরা মানুষজনকে দেখে ইন্ডিয়ার মতোই চামড়া এদের, এদের চামড়াটা ইন্ডিয়ার মতনই, সেটার জন্য ক্রিস্টোফার কলম্বাস ভুল বুঝে বসেন এবং এই জায়গাটার নাম করে দেন ইন্ডিয়া। কিন্তু পরে জানতে পারেন এটা ইন্ডিয়া না, আমি কি খুঁজে পেয়েছি, আমেরিকা। তো এই জায়গাটা যেহেতু আগে ইন্ডিয়ানটা বলে চিল্লে দিয়েছে, এই জায়গাটার নাম পড়ে গেল কি, রেড ইন্ডিয়ান। এখানকার যে নেটিভ আমেরিকানস, নেটিভ মানে যারা সেখানে দীর্ঘকাল ধরে বসবাস করেছে, আদিবাসী, এদিকে দেখা, তারা কি পড়ে যায়, তাদের নাম পড়ে রেড ইন্ডিয়ানস। কী নাম পড়ে, রেড ইন্ডিয়ানস। আচ্ছা, আমেরিকা দেশের নামকরণ কার উপর করা হয়েছে, আমেরিগো দ্য ভেসপুচি, আমেরিগো ভেসপুচি, কী নাম, আমেরিগো ভেসপুচি, ভেস দেপুচি, আমেরিগো ভেসপুচির নামে এটা করা হয়েছে। আমেরিকার প্রধান নদীর নাম হচ্ছে মিসিসিপি মাসৌরি। মিসিসিপি মাসৌরি দেখতে পাখির পায়ের মতো, হ্যাঁ আমেরিকা ভেসপুচি দেওয়া আছে, থাকবেই বইয়ের, না বইয়ে তো থাকবেই। আরেকটা কী নাম, এখানে হচ্ছে কি, আমেরিকার প্রধান নদী হচ্ছে এমন একটা নদী যেটা পাখির পায়ের মতো দেখতে, হ্যাঁ একে আমরা বলি মিসিসিপি মাসৌরি। কি বলি, মিসিসিপি মাসৌরি। আমেরিকান হিস্ট্রি যদি আমাদের জানতে হয়, আমেরিকান আমি বলেছিলাম তাদের 1776-এ আমেরিকা স্বাধীনতা লাভ করে। আচ্ছা, কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমেরিকাতে যে আজকে আমরা লোকজন দেখতে পাই, এদিকে তাকা, এদিকে তাকা, লুক অ্যাট দ্য বোর্ড, যখন আমেরিকাতে আমরা দেখতে পাই যে আজকালকার দিনে যে মানুষগুলো রয়েছে তারা বেশিরভাগই হোয়াইট পিপলস। হোয়াইট পিপল কেন, কারণ একটা টাইমে ছিল যখন ব্রিটেন থেকে পিপল মাইগ্রেট করে এখানে এসে বসবাস স্থাপন করেছে, এখানে এসে কী করেছে, বসবাস স্থাপন করেছে, ফলে দীর্ঘদিন ধরে এরা এখানে ছিল, এবং ওর জন্য আমেরিকাতে নেটিভ আমেরিকানস কিন্তু রেড ইন্ডিয়ানস, ব্ল্যাক ইন্ডিয়ানস, কিন্তু আজকে যে আমরা দেখতে পাই তারা বেশিরভাগই হোয়াইট পিপল। কেন, বিকজ একটাই কারণ, মাইগ্রেটেড পিপল ফ্রম ব্রিটেন অ্যান্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড হ্যাভ মাইগ্রেটেড টু ইউএসএ। এই জন্য এই জায়গাগুলোতে আমরা কি দেখতে পাই, আচ্ছা এর উপরেই দেখ গ্রিনল্যান্ড, আচ্ছা এখানে হোয়াইট থাকার কারণও আছে, নিরক্ষরেখা এখানে যত উপরে উঠতে যাবো ঠান্ডার দেশ, ঠান্ডার দেশ মানে সেই জায়গাটা সূর্যরশ্মি কম, সূর্যরশ্মি কম হলে সেই জায়গাটা কী হবে, হোয়াইট পিপলসের সংখ্যা
বাড়বে। তো যেখানে মাইগ্রেট করে এসছে এখানে থেকে গেছে, যারা আগে ছিল তাদের তো রেড চামড়া, কিন্তু যারা মাইগ্রেট করে এসছে তারাও কিন্তু ধীরে ধীরে অ্যাটমসফিয়ারের সাথে মিশিয়ে নিয়েছে। যত এখানে গেছে এখানকার বেশিরভাগ পিপল আমরা কি দেখতে পাই, রেড ইন্ডিয়ান্স। আচ্ছা, রেড ইন্ডিয়ান শুধু এখানে ছিল না কিন্তু, গোটাটা মানে একদম এদিক ওদিক ধরে। হ্যাঁ, এই সময় আমেরিকাতে চলতো দাস প্রথা। দাস প্রথা মানে চাকর কিনে আনা হতো, চাকর কিনে আনে, স্লেভারি সিস্টেম ছিল, মানুষকে কিনে নিল সারা জীবনের মতো, মরা অবধি সেবা করতে হবে, দাস প্রথা। এটার বিরুদ্ধে, আর দাস প্রথা বেশিরভাগ করে আনা হতো আফ্রিকা থেকে, সৌদি আরবিয়ার মাধ্যমে, এবং নিচে যে দক্ষিণ আমেরিকা ওখান থেকে। ঠিক আছে, দক্ষিণ আমেরিকা থেকে যতজন ছিল ব্ল্যাক পিপল এদেরকে কিনে 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 নিয়ে আসা হতো। এবং এখানার অন্যতম প্রেসিডেন্ট হয়েছিলেন একটা টাইমে অ্যাব্রাহাম লিঙ্কন। অ্যাব্রাহাম লিঙ্কন বলেন যে আমরা স্লেভারি সিস্টেম নষ্ট করে দেবো, এখানে দাস প্রথা থাকবে না, মানুষ অপর মানুষের চাকরি মানে চাকরগিরি করার জন্য জন্মায়নি, এটা তার মূল বক্তব্য। তাহলে তিনি দাস প্রথা শেষ করে দেন, কিন্তু পরবর্তীকালে অ্যাব্রাহাম লিঙ্কনকে অ্যাসাসিনেশন করে দেওয়া হয়। অ্যাসাসিনেশন মানে মেরে ফেলা হয় গুপ্ত হত্যাকারী দ্বারা। অ্যাব্রাহাম লিঙ্কন মারা যান, এবং ওটার পরে এখানকার একটা গুরুত্বপূর্ণ কবি ছিলেন ওয়াল্টার হুইটম্যান। ওয়াল্টার হুইটম্যান একটা দারুণ কবিতা লিখেছেন, যার নাম হচ্ছে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, মাইক মানে শিপের ক্যাপ্টেন। আমেরিকা হচ্ছে এখানে একটা জাহাজ, এবং ওই শিপের ক্যাপ্টেন হচ্ছে গিয়ে আমাদের ওই অ্যাব্রাহাম লিঙ্কন, যে দেশটাকে ঠিক জায়গায় নিয়ে যেতে যেতেই নিজেই মারা গেলেন। দেশ ঠিক জায়গায় চলে গেল, মানে স্লেভারি সিস্টেম নষ্ট হয়ে গেল, কিন্তু দেশের যে নেতা অ্যাব্রাহাম লিঙ্কন, যিনি এতদিন ধরে দেশের জন্য সব কিছু করলেন, তাকেই অ্যাসাসিনেশন করে দেওয়া হলো। আমেরিকাতে আমরা যে জিনিসগুলো দেখতে পাই, আমেরিকাতে আমরা সব কিছু দেখতে পাই, আমরা বিশেষ করে যে বনভূমি দেখতে পাই সেটা হচ্ছে তৈগা বনভূমি। তৈগা বনভূমি কি? তৈগা বনভূমি হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ সরলবর্গীয় বনভূমি। পৃথিবীর সর্ববৃহৎ সরলবর্গীয়, সরলবর্গীয় মানে লম্বা লম্বা গুড়িযুক্ত গাছ, এটা আমরা দেখতে পাই তৈগা বনভূমি। কি দেখতে পাই? তৈগা বনভূমি আমরা দেখতে পাই। এখানে আমরা মরুভূমিও দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা, আমেরিকার যে বলা যেতে পারে যে শিকাগো শহর, আমেরিকার শহরগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আমেরিকার শিকাগো এই জায়গাতে, হ্যাঁ, শিকাগো শহরকে পৃথিবীর সবচেয়ে বেশি মাংস কাটা হয়, মাংস কাটা হয় শিকাগোতে। ওটার জন্য এই শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়, দ্য স্লটার হাউস অফ দ্য ওয়ার্ল্ড। শিকাগোকে পৃথিবীর স্লটার হাউস বলা হয়, দ্য স্লটার হাউস। স্লটার মানে হচ্ছে কেটে দেওয়া, কসাইখানা, পৃথিবীর কসাইখানা নামে পরিচিত হচ্ছে এই জায়গাটা শিকাগো। আর এই শিকাগোতে গিয়ে স্বামী বিবেকানন্দ 1893-তে বক্তৃতা দিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ যখন বিদেশে যান তিনি গেছিলেন আমেরিকার শিকাগোতে 1893-তে স্বামী বিবেকানন্দ যান শিকাগোতে, এবং শিকাগো গিয়েতে বক্তৃতা দেন, এবং তার প্রথমে ছিল মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা। এই মাত্র এতটুকু বলার পরই তার বিরাট হাততালি পড়ে, এবং তিনি গোটা বিশ্বের সামনে হিন্দু ধর্মের মাহাত্ম্যকে তুলে ধরেন। স্বামী বিবেকানন্দ শিকাগোতে গিয়ে ধর্মপ্রচার না, বক্তৃতা দিয়ে এসেছিলেন বলা ঠিক। 1893-তে তিনি বক্তৃতা দিলেন, এবং এর 4 বছর পর 1897-এ তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। আজকে যে রামকৃষ্ণ মিশন তোরা দেখতে পাচ্ছিস বিভিন্ন জায়গাতে, স্বামী বিবেকানন্দের দান। স্বামী বিবেকানন্দ ভারতে আসেন, এবং ভারতে এসে বিভিন্ন জায়গায় তার গুরুদেবের নামে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। এই রামকৃষ্ণ মিশন শুধু ভারতে নয়, গোটা পৃথিবীতে। হ্যাঁ, ওরই ছবি, আর তার গুরুদেব গুরুমার ছবি, রামকৃষ্ণদেব, মা সারদা, এবং তার সাথে সাথে স্বামী বিবেকানন্দ এর ছবি দেওয়া থাকে। ঠিক আছে, আচ্ছা, এছাড়া এখানে এটা শিকাগো হলো। শিকাগোর পর একটা গুরুত্বপূর্ণ শিল্প জায়গা আছে এই জায়গাতে, এটা হচ্ছে ডেট্রয়েট। পেট্রো রসায়ন শিল্পের জন্য খুব বিখ্যাত ডেট্রয়েট, আমেরিকার ডেট্রয়েট। ঠিক আছে, ডেট্রয়েট হচ্ছে খুব বিখ্যাত জায়গা আমেরিকার। আরেকটা খুব বিখ্যাত ক্যালিফোর্নিয়া। ঠিক আছে, আমেরিকার একটা খুব বিখ্যাত জায়গা আছে ম্যানচেস্টার। আচ্ছা, ম্যানচেস্টার নাম শুনো ভিতরে, ম্যানচেস্টার একটা ফুটবল ক্লাব আছে, ম্যানচেস্টার ইউনাইটেড, নাম শুনিস? ম্যানচেস্টার হচ্ছে এমন জায়গা যেখানে পৃথিবীর সবথেকে বেশি বাণিজ্য করা হয়। ওই জন্য যেহেতু পৃথিবীর সবচেয়ে বেশি বাণিজ্য করা হয় ম্যানচেস্টার থেকে, যে কোনো দেশের যে কোনো জায়গাতে যেখানে সবচেয়ে বেশি পরিমাণে বাণিজ্য করা হয় তাকে বলা হয় ম্যানচেস্টার। ভারতের ম্যানচেস্টার বলা হয় গুজরাটের আহমেদাবাদকে, আমদাবাদ, ভারতের আমদাবাদকে ইন্ডিয়ার ম্যানচেস্টার বলা হয়। ঠিক আছে, সাংহাই
যেটা হচ্ছে চায়না, চায়নার সাংহাইকে বলা হয় চায়নার ম্যানচেস্টার। চায়নার ম্যানচেস্টার কাকে বলা হয়? সাংহাই। আমেরিকাতে আরেকটা জায়গা রয়েছে সিলিকন ভ্যালি। সিলিকন ভ্যালি সফটওয়্যার ডেভেলপমেন্টে খুব বেশি পরিমাণে উন্নত, সফটওয়্যার ডেভেলপিং। সফটওয়্যার মানে বলতে ফোনে যে কাজগুলো করি, গেম টেম এগুলো সব কিছু সফটওয়্যারের আন্ডারে পড়ে, গেম অ্যাপস সমস্ত কিছু সফটওয়্যারে, হ্যাঁ সমস্ত কিছু সফটওয়্যারের আন্ডারে পড়ে, ঠিক আছে। এগুলো সবচেয়ে বেশি ডেভেলপ করে আমেরিকার সেই সিলিকন ভ্যালি। ওটার জন্য এই পৃথিবীর যে সমস্ত জায়গাতে মানে কি বলবো টেকনোলজি বা আইটি হাব বেশি থাকে, আইটি মানে হচ্ছে ইনফরমেশন টেকনোলজি খুব বেশি পরিমাণে থাকে। যেমন ভারতের ব্যাঙ্গালোরকে বলা হয় দ্য সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া, ঠিক আছে। আমেরিকার যতটা পরিমাণে ভূপ্রকৃতি উন্নত তার চেয়ে বেশি উন্নত এখানকার শহরগুলো। আমেরিকা কি বলা যেতে পারে, আমেরিকা একদিনে শেষ করা সম্ভব নয়। আমেরিকা সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে দবদবা কায়েম করে রেখেছে এবং এখন পরিমাণে করে চলেছে, কারণ আমেরিকাতে যেমন পরিমাণে প্রোডাকশান আছে সেরকম পরিমাণে এখানকার লিডার্সরা পাওয়ারফুল। এটা আর লিডার পাওয়ারফুল হওয়ার পিছনে কারণ আছে, পৃথিবীর সমস্ত সোনা আমেরিকার কাছে আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা বলে যে আমার কাছে সমস্ত সোনা তোমরা এসে গচ্ছিত রাখো, ঠিক আছে। আমেরিকা বলে যে আমার কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানে ধর 1940s নাগাদ আমেরিকা বলে যে পৃথিবীর সমস্ত সোনা তোমাদের তো যুদ্ধ করছো, ধ্বংস হতেই পারে, আমি তোমাদের সিকিউর বক্স আমার কাছে এনে সোনা জমা রাখো। পৃথিবীর সমস্ত দেশ আমেরিকার উপর ভরসা জোগায় এবং আমেরিকার কাছে গিয়ে সোনা রেখে দেয়। কিছুকাল পর যখন আমেরিকার রাষ্ট্রপতি চেঞ্জ হয়, ওই আমেরিকার রাষ্ট্রপতি কী করে বলে যে এবার দিবই না, সোনা দিবই না, করে লে যা ইচ্ছা। বলছে সোনা দিবে না তো ব্যবসা বাণিজ্য কী করে চালাবো? বলছে তোমাদেরকে একটা কাগজ দিচ্ছি, একটা কাগজ দিব, ওই কাগজটা নিয়ে যাও এবং পৃথিবীর যে কোনো জায়গায় তোমরা গিয়ে দেখাও কাগজটা, ওখানেই তোমার ওটাকে ব্যবসা হয়ে যাবে। ওই কাগজটা যেটা সোনার পরিবর্তে আমেরিকা যেটা হড়প করে বসে আছে, ওই সোনার বিরুদ্ধে যেটা দিয়ে দেয় ওটাকে আমরা বলি বর্তমানকার ডলার। ডলার যে টাকাটা, গোটা পৃথিবীর সোনা আমেরিকার কাছে জব্দ, আর আমেরিকা বলে আমরা সোনা দিব না। ওই সোনার বদলে তাদেরকে দিয়ে দেয় একটা করে কাগজের টুকরা। কাগজের টুকরা নিয়ে বলে যাও এটাতেই তোমার গোটা পৃথিবীতে কাজ চলে যাবে, কারণ গোটা পৃথিবীর সোনা এখন ওর কাছে, চলবেই কাজ। গেল গোটা পৃথিবীর সোনা নিজের কাছে রেখে ওদের হাতে একটা ছোট্ট কাগজের টুকরা ধরিলে বলে যাও গোটা পৃথিবীতে ব্যবসা বাণিজ্য করো, হলো। এইটাকেই আমরা বলছি বর্তমানকালে ডলার। ওর জন্য গোটা পৃথিবীতে বর্তমানকালে যখন বাণিজ্য হচ্ছে, ইন্টারন্যাশনাল ট্রেডিং হচ্ছে, সেখানে একমাত্র কারেন্সি ইউজ হয় সেটা হচ্ছে ডলার, সেটা হচ্ছে ডলার। কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিরা, যারা ইউরোপিয়ান কান্ট্রিজ আছে, ওরা বলে আমরা ডলার ইউজ করবো না, আমরা ইউরো ইউজ করব। এটা হচ্ছে ইউরো সাইন, ইউরো, ওদের নিজস্ব কারেন্সি আছে ইউরো। ওরা ডলারকে মানে সেরকমভাবে মান্যতা দেয় না, ঠিক আছে। কিন্তু ডলার এখন সবচেয়ে বেশি পাওয়ারফুল, কারণ হচ্ছে একটাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যা সোনা ছিল সব আমেরিকা হরপ করে বসে আছে। আজকে যদি ডলার না নিল মানে তাদের একটা ইয়ে হয়ে গেল। কিন্তু হ্যাঁ, ডলারের যতদিন মাহাত্ম্য আছে আমেরিকার পাওয়ার আছে, যেদিন ডলার পড়ে গেল আমেরিকা ছাড়খার। আর এই ডলারকে কি বলবো, পাওয়ার কমানোর ক্ষেত্রে গোটা পৃথিবী হয়তো বাড়তে শুরু করেছে। অলরেডি একটা নেশনস আছে ব্রিক্স, BRICS। ব্রিক্সের মধ্যে 5টা রাষ্ট্র পড়ে, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, ব্রিক্স। এটা গোটা পৃথিবীর 44% বাণিজ্যকে দখল করে বসে আছে। মানে গোটা পৃথিবীতে বাণিজ্য যদি 100% হয়, এই 5টা দেশ মিলে 44% করে, মানে এদের কাছে একটা সুপ্রিমেসি আছে। এরা বলছে এরা একটা নতুন মুদ্রা ইন্ট্রোডিউস করেছে যার নাম হচ্ছে R5। এ হচ্ছে R5 বলছে আমরা মানে যা ব্যবসা বাণিজ্য করব সমস্ত কিছু করবো R5 দিয়ে। মানে R5 একবার কেবলমাত্র ইন্ট্রোডিউস করেছে, রাশিয়া করেছে, হ্যাঁ, কিন্তু এটা এখনও ইমপ্লাই হয়নি। আর গোটা পৃথিবী ধীরে ধীরে ডলারাইজেশনের দিকে এগাচ্ছে। যদি ডলারাইজেশন হয়ে গেল মানে ডলারের ক্ষমতা শেষ হয়ে গেল, তাহলে এই ডলার কেবলমাত্র একটা কাগজের টুকরা হয়ে যাবে, ডলারের হাতে আর কিছু থাকবে না। যদি ডলার পড়ে গেল, গোটা পৃথিবীর দেশ আমেরিকার উপর চাপ দিবে যে আমাদের সোনা আমাদেরকে ফেরত দাও। যদি এবার আমেরিকা সোনা আর ফেরত দিতে পারবে না, আমেরিকা শেষ হয়ে যাবে। ওর জন্য আমেরিকা, না না ওটা আলাদা কারণ আছে, অত তোদের বুদ্ধি নাই এখনও, তোরা কিনতে বারণ করেছে, ওটাই জেনে রাখ, পরে বলবো। এবার কি এখান থেকে যদি এখানে আসে, যদি আমেরিকার কাছে যদি আজকে সোনা চাই, আমেরিকা দিতে পারবে না। আর যদি আমেরিকা দিতে না পারলো, আমেরিকার উপর সবার ক্ষোভ দাঁড়িয়ে আছে। আমেরিকা কেন, আচ্ছা আমেরিকার সবচেয়ে বেশি ঋণ আছে ওয়ার্ল্ড ব্যাংক থেকে। ওয়ার্ল্ড ব্যাংক বলে একটা ব্যাংক হয়, এই ওয়ার্ল্ড ব্যাংকে আমেরিকার সবচেয়ে বেশি ঋণ আছে। আমেরিকা কিন্তু এই ঋণটা নাও দিতে পারে,
কেন? কারণ ওয়ার্ল্ড ব্যাংকের 36% শেয়ার হোল্ডার হচ্ছে গিয়ে নিজে আমেরিকা। ওর জন্য পৃথিবীর সমস্ত দেশ আমেরিকার সাথে মানে 100% ধর মালিকানা, এর মধ্যে 36% আমেরিকা নিজেই দখল করে বসে আছে, ওই হচ্ছে মালিক 36%-এর। ওটার জন্য পৃথিবীর কোনো দেশের যদি কোনো সময় টাকা লাগে সবাই যাবে ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, আর ওয়ার্ল্ড ব্যাংক তাকেই ঋণ দিবে যাকে আমেরিকা বলবে। যদি ঋণ না, আর কেন ঋণ দিতে বাধ্য? কারণ আমেরিকা নিজে 36% শেয়ার হোল্ডার, মেজরিটি এর কাছে। দেখো মনে হচ্ছে খুব কম, কিন্তু 36% একাই করে আছে, আর বাকি যে 64% আছে এটা এই 64% বাকি দেশের মধ্যে ভাগ হয়ে আছে, কারো কাছে 1%, কারো কাছে 2%, কারো কাছে 5%, এরকমভাবে হয়ে আছে, কিন্তু একাই 36% কে করেছে আমেরিকা। ওই জন্য যদি আমেরিকার সাথে ভালো মতো সম্পর্ক রাখলা আমেরিকার কাছ থেকে টাকা পাবা, যদি সম্পর্ক ভালো না রাখলা টাকা পাবা না। আর আমেরিকায় এই ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে লোকের টাকা নিয়ে নিজের দেশের মধ্যে সর্বোচ্চ যে ক্রেডিট বা ঋণ সেটা সবচেয়ে বেশি, গোটা পৃথিবীর মধ্যে আমেরিকার সবচেয়ে ঋণ বেশি, কিন্তু কেউ কিছু বলতে পারে না, জাস্ট বিকজ অফ দ্য পাওয়ার। আর যেদিন ডলার শেষ সেদিন আমেরিকা শেষ। ওটার জন্য যেহেতু R5 ইন্ট্রোডিউস করেছে, ওটার জন্য ভারতের সাথে এখন আমেরিকার সম্পর্ক খুব একটা ভালো না, চায়নার সাথেও ভালো না। কথা বোঝা গেল? আমেরিকা তোদেরকে প্রায় সব কিছুই বলে দিলাম, আর সেরকমভাবে কিছু বলার নাই। এবার তোদেরকে যা করতে হবে, এবার শুধু বইগুলোকে ফলো করতে হবে। তোদেরকে শুধু বইয়ের বাদেও বহুত কিছু ইনফরমেশান দিলাম যেগুলো বইয়ে নাই। জানি না কতটা তোদের মাথায় থাকবে কি থাকবে না আমি জানি না, তবে ইনফরমেশান দেওয়া থাকলো। বুঝতে পারলি তো? না মাথার উপর দিয়ে গেছে? ঢুকে গেছে? তাহলে এবার যদি স্যাররা ডিবেট করতে আসে পারবি কি না? ঠিক আছে, একটু অফ করে দে তো বাবু এটা।